ছাড়েন আমাকে, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি। চিৎকার করবেন না, মাথাটা ঘুরছে। মেহেরিন রাগে ফেটে পড়ল। রাত প্রায় 10:30। গ্রামে বিয়ের বাড়ি থেকে একটু দূরে কাছে রাস্তা, আশেপাশে আলো কম, শুধু দূরে বিয়ের গান আর মাইকের আওয়াজ ভেসে আসছে। মেহরিন বান্ধবীর বিয়ের ভিড় থেকে একটু বের হয়েছিল ফোনে কথা বলার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে এক মাতাল ছেলে এসে তার সামনে হোঁচট খেয়ে পড়ে। নিজেকে সামলাতে গিয়ে এসে মেহরিনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মেহেরিন বিরক্ত হয়ে তাকে সরাতে চেষ্টা করছিল, ঠিক তখনই পেছন থেকে কয়েকটা গলা ভেসে এলো। এই কি হচ্ছে এখানে? মুহূর্তের মধ্যেই একজন টর্চ লাইট নিয়ে এগিয়ে এলো। আলো পড়তে সবাই থমকে গেল। একটা ছেলে আর একটা মেয়ে রাতের অন্ধকারে কাছাকাছি দাঁড়িয়ে। লোকটি ভুরু কুঁচকে বলল, এসব কি নষ্টামি চলছে? মেহেরিন হতভম্ব হয়ে গেল। রায়ানের থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে। রায়ান আরও চুপচাপ ধরছে তত ওকে। না না, আপনি ভুল লোকটা আস্তে আস্তে গ্রামের সকল মানুষকে ডাকতে লাগলো। কথা না শুনে কিছুক্ষণের মধ্যেই গ্রামের মানুষ আস্তে আস্তে এক জায়গায় হতে শুরু করলো। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলো। মেহরিন বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথা শুনছে না। ওকে খারাপ খারাপ কথা বলছে। আর এমনিতেও আমাদের সমাজে মেয়েদের দোষ বেশি, যে কোনো কিছুতে। এর ভিতরে একজন মহিলা ফোঁস করে উঠল, ভুল বুঝেছি? রাতের বেলা ছেলে মেয়ে জড়িয়ে ধরে দাঁড়াইছে আর আমরা ভুল বুঝছি? মুহূর্তে চারপাশে আরও মানুষ জড়ো হয়ে গেল। মেহরিন বুঝতে পারছে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। সে তাড়াতাড়ি ছেলেটাকে গায়ে জোর দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠিক তখনই বিয়ে বাড়ি থেকে দৌড়ে এলো তার বান্ধবী সাবা। চারিদিকে গুঞ্জন শুনে সাবা ওর চাচাতো বোনকে জিজ্ঞেস করলো কি হয়েছে। ওর চাচাতো বোন তখন বলে, মেহরিন আপুকে গ্রামবাসীরা সবাই আটকে রেখে এটা ওটা বলছে। সেটা শুনেই সাবা সেখানে দৌড়ে ছুটে আসে। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? এখানে এত ভিড় কেন? মেহরিন প্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাবা, এরা ভুল বুঝছে। আমি শুধু বাইরে দাঁড়িয়েছিলাম, এই লোকটা হঠাৎ এসে। সাবা দ্রুত সামনে এগিয়ে এলো। চাচা, আপনারা ভুল বুঝছেন। ও আমার বান্ধবী, শহর থেকে এসেছে। আর এই ছেলেটাকে চেনে না ও। কিন্তু গ্রামবাসীর মুখের ভাব বদলালো না। একজন বয়স্ক লোক গম্ভীর গলায় বলল, আমরা কি বাচ্চা নাকি যে বুঝবো না? তুমি তো গ্রামের মাইয়া সাবা, তুমি ভালো করে জানো এর আগেও এমন ঘটনা ঘটেছে। তারপর গ্রামের কত বদনাম হয়েছে। আমরা এইভাবে ছাড়তে পারি না। মেহরিনের বুক ধক করে উঠল। সবাই একটু নার্ভাস হয়ে গেল। কিন্তু চাচা। কথা শেষ হওয়ার আগে হঠাৎ পাশ থেকে একটা মাতাল গলা শোনা গেল। এই এত লোক কেন? সবাই তাকালো। রায়ান তখন ঠিকমতো দাঁড়াতেও পারছে না, চোখ লাল, চুল এলোমেলো। সে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মেহেরিনের দিকে, তারপর হঠাৎ হাসলো। ওকে কেন জিজ্ঞেস করছেন? সবাই চুপ। রায়ান আঙ্গুল তুলে মেহেরিনের দিকে দেখায়। হ্যাঁ, আমি ওকে জড়িয়ে ধরেছি। মেহেরিন হতভম্ব। শুধু জড়িয়ে ধরেছি না, চুমুও দিয়েছি। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। এই দেখছো, লজ্জা নেই? মেহরিনের মুখ লাল হয়ে গেল অপমানে। আপনি কি আজে বাজে কথা বলছেন? রায়ান আবার হেসে উঠল। আজে বাজে কেন? উনি তো আমার গার্লফ্রেন্ড। এই কথা শুনে চারপাশে যেন আগুন লেগে গেল। একজন মহিলা বলে উঠল, দেখছো, নিজের মুখেই কইতাছে। মেহরিন রাগে কাঁপছে, আমি এই লোকটাকে চিনি পর্যন্ত না। কিন্তু কেউ যেন তার কথা শুনছে না। গ্রামের মুরব্বি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ঠিক আছে, এখন সব পরিষ্কার। সে চারপাশে তাকালো। এর ভিতর সাবার পরিবারও পাশে এসে দাঁড়ালো। সবাই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো রকম কোনো কথা শুনতে রাজি না গ্রামবাসীরা। অন্যদিকে রায়নার নিজের মতো এখনও বকে চলেছে। ওর দিকে কেউ তেমন আঙ্গুল তুলছে না, আঙ্গুল যাচ্ছে বারবার মেহরিনের দিকে। গ্রামের মান সম্মানের প্রশ্ন, এই দুজনের বিয়ে হবে। এই কথা শুনে মেহরিন যেন পাথর হয়ে গেল। আর রায়ান, সে এখনো মাতাল হাসি হাসছে। কথাটা শোনা মাত্রই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলছে ঠিক কথা, কেউ আবার মাথা নিয়ে সম্মতি দিচ্ছে, যেন মুহূর্তের মধ্যেই সবার কাছে এটা একমাত্র সমাধান হয়ে গেল। মেহরিন যেন শুনো বিশ্বাস করতে পারছে না। কি বলছেন আপনারা? এটা অসম্ভব। আমি এই লোকটাকে চিনি না। সাবা দ্রুত সামনে এসে দাঁড়ালো। চাচা, এটা তো জোর করে করা হচ্ছে। ওরা তো কিছুই করে নাই। চুপ কর সাবা, আমরা সব দেখছি। গ্রামের মান সম্মান আমাদের কাছে বড়। আজকে যদি এদের ছাড়ি,
কালকে আবার এমন ঘটনা ঘটবে, তখন মানুষ বলবে এই গ্রামের লোকজন কিছুই করে না। কয়েকজন মহিলা মেহেরিনের দিকে কটমট করে তাকিয়ে আছে। মেয়ে মানুষ হয়ে রাত করে বাইরে বের হয় কেন? এখন আবার নির্দোষ শাস্তেছে। মেহেরিনের চোখে পানি চলে এলো। সে চারপাশে তাকালো, কেউ তার কথা শুনছে না। এই সময় দুজন লোক রায়নকে ধরে দাঁড় করালো। সে এখনো আধা মাতাল। এই ছেলে, তোর নাম কি? রায়ন একটু সময় নিয়ে বলল। রায়ান। বাড়ি কোথায়? রায়ন কপাল কুঁচকে কিছু মনে করার চেষ্টা করলো, আমি বন্ধুদের সাথে এসেছি। কিন্তু কেউ এসব শুনতে আগ্রহী না। মুরব্বী হাত তুলে সবাইকে চুপ করালেন। আর কথা বাড়াবো না, এখনই বিয়ে পড়ানো হবে। কথাটা শুনে কয়েকজন ছেলেকে নির্দেশ দেওয়া হলো। যাও, মসজিদের ইমাম সাহেবকে ডাকো। দুজন দৌড়ে চলে গেল। এর মধ্যে কয়েকজন মহিলা জোর করে মেহেরিনকে একপাশে নিয়ে গেল। সাবা মেহেরিনকে ধরে আছে ও কাঁদতে কাঁদতে বলছে আপনারা এটা করতে পারেন না, প্লিজ, আমার পরিবার আছে। কিন্তু কেউ শুনছে না। একজন মহিলা বলল, চুপ করো, এখন কাঁদলে হবে না, যা হওয়ার হয়ে গেছে। অন্যদিকে রায়নকে একটা বেঞ্চে বসানো হলো। রায়ন শুধু হালকা হাসলো। পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে পারছে না। কিছুক্ষণ পর দূর থেকে একজন মানুষ এলেন, মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব অবাক হয়ে চারপাশে তাকালেন। কি হয়েছে এখানে? মুরব্বি এগিয়ে গিয়ে সব ঘটনা নিজের মতো করে বললেন। গ্রামের মান সম্মানের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এদের বিয়ে পড়াতে হবে। ইমাম সাহেব একটু থেমে বলেন, মেয়ের পরিবার, ছেলে পরিবার। এখন সময় নাই এসবের, এখানে এত মানুষ সাক্ষী আছে, বিয়েটা পড়িয়ে দেন। পরিস্থিতি এমন যে ইমাম সাহেবও কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন। কিন্তু চারপাশে মানুষের চাপের কাছে শেষ পর্যন্ত বসে পড়লেন। একটা টেবিল এনে তার সামনে রাখা হলো। রায়নকে ডেকে আনা হলো সামনে। তোমার নাম রায়ান? রায়ন মাথা নেড়ে বলল, হুম। তুমি কি মেরিন নামের ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছ? রায়ন আধামাতাল অবস্থায় হেসে বলল, হ্যাঁ, রাজি। চারপাশের লোকজন আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার মেহেরিনকে আনা হলো। সে কাঁদছে। মা, তুমি কি রায়ানকে তোমার স্বামী হিসেবে কবুল করো? না, আমি রাজি না। কিন্তু পাশ থেকে কয়েকজন মহিলা তাকে চাপ দিতে লাগলো। বল কবুল, এখন না বললে আরো বদনাম হবে, জীবন শেষ হয়ে যাবে। মেহরিনের বুক ফেটে যাচ্ছে। চারপাশে এত মানুষ, সবাই তাকিয়ে আছে তার দিকে। অবশেষে কাঁদতে কাঁদতে অবশেষে 3 বার কবুল বলে ফেল। কবুল। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। মেহেরিন নিতর হয়ে দাঁড়িয়ে রইল। আর রায়ন, সে তখনও বুঝতেই পারেনি মাতাল অবস্থায় তার জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছে। বিয়ে পড়ানো শেষ হওয়ার পরপরই আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। অল্প সময়ের মধ্যেই প্রায় ফাঁকা হয়ে গেল। একটা পুরনো বেঞ্চে রায়ন দেওয়ালে হেলান দিয়ে অবচেতন হয়ে বসে আছে। একটু দূরে দাঁড়িয়ে আছে মেহরিন আর সাবা। রায়নের বন্ধুরা অনেকক্ষণ ধরে তাকে খুঁজছে। ওরা গ্রামে ঘুরতে এসেছিল একসাথে, কিন্তু কখন যে রায়ন আলাদা হয়ে গেছে সেটা কেউ খেয়ালই করেনি। ওরা সামনে এসে একজন গ্রামের লোককে জিজ্ঞেস করলো, আপনারা কি একটা ছেলেকে দেখেছেন? মতো লম্বা, ফর্সা দেখতে, মুখ ভর্তি দাড়ি আছে। না রে ভাই, আমি গিয়েছিলাম তো, ওখানে একটা ঝামেলা, বড় কাণ্ড হয়ে গেছে সেটা দেখতে। এক ছেলে আর এক মেয়েকে ধরে গ্রামের লোকজন বিয়েই দিয়ে দিল। কথাটা শুনে ছেলেগুলো একে অপরের দিকে তাকালো। কি বললেন, বিয়ে? ছেলেটার নাম মনে হয় রায়হান ছিল। এই কথা শুনে ওদের মুখের রং একেবারে বদলে গেল। রায়ান? তাড়াতাড়ি করে ওরা ওই জায়গায় দিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো বেঞ্চে বসে দেওয়ালে হেলান দিয়ে অবচেতন হয়ে বসে আছে রায়ান। এই তো রায়ান। ঠিক তখনই পাশ থেকে মেহরিন তাকালো ওদের দিকে। তোমরা ওর কি হও? আমরা ওর বন্ধু। কথাটা শোনা মাত্র মেহরিনের চোখ লাল হয়ে উঠল। মেহরিন রাগে কাঁপতে কাঁপতে, তোমাদের এই বন্ধুর কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল। সবাই থমকে গেল। তোমাদের এই মাতাল বন্ধুর জন্য আজ আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল গ্রামের মানুষ। আমার পুরো লাইফই হেল হয়ে গেল। কথাগুলো বলেই মেহরিন চোখের পানি মুছতে মুছতে সাবার দিকে তাকালো। চলো সারা। মেহরিন দ্রুত পায়ে সাবাদের বাড়ির দিকে হাঁটা দিল। ওদিকে রায়ানের বন্ধুরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। এখানে আসলে কি হয়েছে? তখন সাবা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা জানো না কিছু? না, কিছুই বুঝতে পারছি না।
আবার দীর্ঘশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বলল কিভাবে গ্রামের লোকজন ভুল বুঝে ওদের ধরে কিভাবে জোর করে বিয়েটা পড়িয়ে দেয়। সব শুনে চারজনই মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইয়া আল্লাহ, আমরা কি করে ফেললাম? কিছুক্ষণ চুপ থেকে তানভীর মাথা নিচু করলো। সরি, আসলে দোষটা রায়ানের না। সবাই তাকালো তার দিকে। আমরাই জোর করে ওকে ড্রিঙ্কস করিয়েছিলাম। রায়ান তো এসব খায় না। আমরা জোর না করলে ও খেত না। আমাদের বোকামির জন্য এই অবস্থা হলো। অপরাধ বোধে সবাই চুপ হয়ে গেল। এরপর ওরা তাড়াতাড়ি রায়ানের কাছে গেল। রাহান, এই রাহান, পানি দে, পানি। নাবিল পাশের বোতল থেকে একটু পানি এনে রায়ানের মুখে ছিটিয়ে দিল। এই উঠ রায়ান। কিন্তু রায়ান এখনো পুরো অজ্ঞান। এদিকে সাবাদের বাড়িতে সাবা ঘরে ঢুকে দেখলো মেহরিন তাড়াহুড়ো করে নিজের জামা কাপড় গোছাচ্ছে। তুই কি করছিস? আমি চলে যাচ্ছি। এই রাতে? এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। সাবা ওর হাত ধরে ফেলো। পাগল হয়েছিস নাকি? এত রাতে কোথায় যাবি? যেখানেই হোক, কিন্তু এখানে না। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তার মুখে জেদ স্পষ্ট। শোন, সকালে কথা বলবো। না সাবা, আজকের পর এই গ্রামে আমার থাকা সম্ভব না। ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে এগিয়ে গেল মেহরিন। সাবা অনেকবার থামানোর চেষ্টা করলো, কিন্তু মেহরিন থামলো না। গভীর রাতে অন্ধকারের মধ্যে একা বেরিয়ে গেল সে। এদিকে রায়ানের বন্ধুরা শেষ পর্যন্ত তাকে কাঁধে করে উঠালো। চল আগে ওকে গাড়িতে তুলি। হ্যাঁ, এখানে রাখা ঠিক হবে না। কষ্ট করে রায়ানকে ধরে নিয়ে গেল তারা। কয়েক মিনিটের মধ্যেই ওরা গাড়িতে তুলে গ্রাম ছেড়ে চলে গেল। আর পেছনে রয়ে গেল একটা রাত, যে রাতটা দুইটা মানুষের জীবন পুরোপুরি বদলে দিল। এর ভিতর কেটে গেছে কয়েক মাস। ভোরের আলো ধীরে ধীরে শহরের আকাশ ছুঁয়ে যাচ্ছে। নতুন একটা দিনের শুরু। মেহরিনের জীবনও আজ নতুন একটা অধ্যায় শুরু। আজ তার প্রথম দিন। ভার্সিটিতে লেকচারার হিসাবে জয়েন করেছে সে। হালকা নীল শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল, হাতে একটা ফাইল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল মেহরিন। চোখের নিচে হালকা ক্লান্তি থাকলো, মুখে ছিল দৃঢ়তা। যা হয়ে গেছে সেটা ভুলে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লো সে। বোনকে নিয়ে বেরিয়ে পড়লো। মেহরিন একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। মা মারা গেছে ছোটবেলা থাকতে। বাবা স্কুল টিচার ছিল। গত 2 বছর হচ্ছে মারা গেছে। ওরা 2 বোন। বাবা মারা যাওয়ার পর চাচারা, চাচাতো ভাইরা সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু করে। জমি জায়গার অধিকাংশ চাচারা নিয়ে নিয়েছে। মেহরিন পড়াশোনায় অনেক ভালো থাকায় পড়াশোনা শেষ করে জবের জন্য অ্যাপ্লাই করার পরপরই জব পেয়ে গেছে। বোনকে নিয়ে ছোট্ট একটা ফ্ল্যাটে উঠেছে। বোনের নাম মারিয়া। মারিয়া এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। একই ভার্সিটিতে ভর্তি করেছে বোনকে মেহরিন। ঠিক সময়ে ভার্সিটিতে পৌঁছে গেল মেহরিন। মারিয়া নিজের ক্লাসের দিকে চলে গেল, আর মেহরিন অফিস থেকে তার শিডিউল দেখে নিয়ে নিয়ম অনুযায়ী তার ক্লাসের দিকে রওনা হলো। প্রথম ক্লাস, তাই একটু আগে ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো সে। ভেতরের রুমে ঢুকে বোর্ডে নিজের নাম দেখল, মেহরিন রহমান, লেকচারার। কিছুক্ষণ পর ছাত্রছাত্রীরা একে একে ঢুকতে শুরু করলো। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে আসছে রায়ান আর তার বন্ধুরা। নতুন ম্যাডাম নাকি এসেছে শুনলাম। দেখি কেমন টাইপের ম্যাডাম। ওরা দরজার কাছে এসে দাঁড়াতেই ভেতর থেকে মেহরিনের কণ্ঠ ভেসে এলো, কামিং। তানভীর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আরিয়ান, তানভীর, নাবিল, রিদন, তারা 4 জন। মেহরিনকে দেখে চোখ বড় বড় করে ফেললো। সেই রাতে সেই মেয়েটা ওদের ম্যাম। তারপর পিছন ঘুরে রায়ানের দিকে তাকিয়ে একটা ঢুক গেল। ওদের পেছনে ধীর পায়ে ঢুকতে যাচ্ছিল রায়ান। ঠিক তখনই মেহরিনের চোখ গিয়ে পড়লো দরজার দিকে। আর মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়ান, যে ছেলেটার কারণে তার জীবনটা এক রাতে পাল্টে গিয়েছিল। কিছু সেকেন্ডের জন্য যেন সময় থেমে গেল। অন্যদিকে রায়ানও থমকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে সে একেবারে অবাক হয়ে গেছে। শাড়ি পরা, অথচ শান্ত তীক্ষ্ণ চোখ, এক অদ্ভুত সৌন্দর্য। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে রইল সে হাঁ করে। প্রথম দেখাতে মেয়েটাকে তার ভালো লেগে গেছে, কিন্তু সে জানে না এই মেয়েটাই তার বিয়ে করা বউ। কারণ সেই রাতের ঘটনা তার বন্ধুরা এখনও তাকে বলেনি। রায়ানের রাগের কথা ভেবে সবাই চুপ করে গেছে। তাদের ভুলের জন্য যে একটা মেয়ের জীবন এমন হয়ে গেছে, আর রায়ান যে ওদের অবস্থা টাইট করে দিবে সেই ভয়ে ওরা কেউ কিচ্ছু বলেনি। মেহরিন নিজের রাগটা কষ্ট করে চেপে রাখলো। ক্লাসে ঢুকবেন? রায়ান একটু হুঁশে ফেল। ঠিক তখন 1 মিনিট। সবাই থেমে গেল। মেহরিন ভুরু কুচকে ঘড়ির দিকে তাকালো। এখন কয়টা বাজে দেখেছেন?
কেউ কোনো কথা বলল না। আমার ক্লাস শুরু হয়েছে 10 মিনিট আগে। আমার ক্লাস লেট করে আসার অনুমতি নেই। তারপর সরাসরি রায়ানের দিকে তাকালো। এই সময় ক্লাসে ঢোকা যাবে না, আপনি বাইরে যান। রায়ান চোখ ছোট ছোট করে তাকালো মেহেরিনের দিকে, একটা অদ্ভুত অ্যাটিটিউড নিয়ে ঠোঁট বাঁকালো। ফাইন। একটা কথা না বলে ঘুরে দাঁড়িয়ে চলে গেল। ক্লাসে আর ঢুকলো না। ক্লাসরুমে বাইরে এসে দাঁড়াতেই বন্ধুরাও বের হয়ে এলো। রায়ান ভুরু কুঁচকে বলল, এই মালটা কে রে? চারজন একে অপরের দিকে তাকালো। সবাই একসাথে ঢোক গেল। যদি রায়ান আসল সত্যটা জেনে যায়। নতুন ম্যাডাম? হ্যাঁ, নতুন লেকচারার। রায়ান ভুর তুলল। দেখে তো মনে হয় পিচ্চি মেয়ে। বেবি ফেসদের এই এক সমস্যা, বয়স বোঝা যায় না। মাইয়া আমাদের চেয়েও বড় মনে হয়। ওরা নিজেদের মধ্যে মিনমিন করে কথা বলছে। রায়ান বিরক্ত হয়ে বলল, তোরা কি বিড়বিড় করছিস? তারপর একটু হাসলো। আমাদের ম্যাডামের রূপ যেমন, রাগও তেমন, কিন্তু আই লাইক ইট। বন্ধুরা একসাথে কাশতে লাগলো। রায়ান আবার বলল, এক্কেরে পিচ্চি ম্যাডাম লাগে দেখতে। চারজন একে অপরের দিকে তাকিয়ে মাথা নিচু করলো, কারণ তারা খুব ভালো করে জানে এই পিচ্চি ম্যাডামই রায়ানের বউ। অন্যদিকে ক্লাসরুমে দাঁড়িয়ে বোর্ডের দিকে তাকিয়ে আছে মেহরিন। গভীর একটা নিঃশ্বাস ফেল সে। এই ছেলে এখানে এলো কি করে? তার মাথায় কিছু কাজ করছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই রাতের ঘটনা। জোর করে পড়ানো বিয়ে, গ্রামের লোকজন অপমান। ক্লাসে দাঁড়িয়ে থেকেও মনটা ওর বারবার সেদিকে চলে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিল সে। ওকে এভরিওয়ান, লেটস স্টার্ট দ্য ক্লাস। ক্লাস শুরু করলো সে, কিন্তু তার মাথার ভেতর ঘুরছে একটাই প্রশ্ন, রায়ান এখানে কেন? আর বাইরের করিডোরে দাঁড়িয়ে থাকা রায়ান জানে না তার জীবনের সবচেয়ে বড় সত্যটা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজতে মেহরিন বোর্ডের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে ফাইলটা হাতে তুলে নিল। আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই বের হয়ে গেল ধীরে ধীরে। ক্লাসরুম থেকে বের হয়ে অফিস রুমের দিকে হাঁটা দিল মেহরিন। অন্যদিকে করিডোরের একপাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রায়ান। তার সামনে দাঁড়িয়ে তার 4 বন্ধু। এই ম্যাডামটা কে রে? একেবারে মাথা গরম টাইপ মনে হলো। নাবিল হালকা কাশি দিল। নতুন এসেছে তো, তাই একটু স্ট্রিক্ট। রায়ান ঠোঁট বাঁকালো। স্ট্রিক্ট হোক সমস্যা নাই, কিন্তু অ্যাটিটিউড দেখলি? আমাকে ক্লাসে ঢুকতেই দিল না। রিদওয়ান হাসলো। তোরও তো অ্যাটিটিউড কম না। রায়ান হালকা হেসে বলল, সত্যি বলতে কি, মেয়েটাকে কিন্তু দেখতে খারাপ না, কোয়াইট ইন্টারেস্টিং। চারজন আবার একে অপরের দিকে তাকালো। সবার বুকের ভেতর ধকধক করছে। তারা খুব ভালো করে জানে রায়ান যাকে ইন্টারেস্টিং বলছে সে মেয়েটাই তার বউ। ওদিকে অফিস রুমে ঢুকতেই কয়েকজন শিক্ষক নিজেদের কাজে ব্যস্ত। মেহরিন নিজের ডেস্কে বসে ফাইলগুলো গোছাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে শোনা গেল ভদ্র একটা কণ্ঠ। এক্সকিউজ মি, আপনি কি নতুন লেকচারার? মেহরিন মাথা তুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ শিক্ষক, চশমা, ভদ্র হাসি। মেহরিন মাথা নেড়ে বলল, জি, আমি আরমান, ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াই। মেহরিন ভদ্রভাবে বলল, আমি মেহরিন রহমান। আরমান একটু মুগ্ধ চোখে তাকিয়ে বলল, প্রথম দিন ক্লাসে আপনার কনফারেন্স দেখে ভালো লাগলো। ছাত্ররা দুষ্ট, সামলানো সহজ না। মেহরিন হালকা হাসলো। চেষ্টা করছি। আরমান কিছুক্ষণ দ্বিধা করে আবার বলল, অ্যাকচুয়ালি নতুন সহকর্মী হিসেবে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারেন। কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলল। তার চোখে মেহরিনের প্রতি আলাদা একটা আগ্রহ স্পষ্ট ছিল। মেহরিন সেটা বুঝলেও কিছু বলল না। এদিকে ক্যাম্পাসের অন্য পাশে মারিয়া নিজের ক্লাস শেষ করে করিডোর দিয়ে হাঁটছিল। তখন সামনে পড়ল রায়ানের বন্ধুদের। এই যে নতুন ফ্রেশার। মারিয়া থেমে গেল। জি। রিদন নাবিলের পাশে এসে ওর ঘাড়ে হাত দিয়ে মজা করে বলল, নাম কি? মারিয়া একটা অস্বস্তি নিয়ে বলল, মারিয়া। নাবিল চোখ টিপে বলল, ওহ, সুন্দর নাম। তানভীর হঠাৎ মজা করে বলল, এই মারিয়া, একটা কিস দিলে কিন্তু আমাদের সাথে ফ্রেন্ডশিপ পাকা। কথাটা শুনে মারিয়ার মুখ লাল হয়ে গেল। কি আজে বাজে কথা বলেন? নাবিল আবার হাসলো, আরে মজা করছি। কিন্তু মারিয়ার চোখে পানি চলে এলো। সে কিছু না বলে দৌড়ে চলে গেল। বন্ধুরা একটু থমকে গেল। ধুর, বেশি হয়ে গেল না? নাবিল মুখ কুঁচকে বলল, আরে মজা করছিলাম। মেহরিনের কাছে আসলো। অফিস রুমে এসেই হঠাৎ দরজা খুলে গেল। মারিয়া কান্না করতে করতে ঢুকে পড়ল। মেহরিন চমকে উঠে দাঁড়ালো। মারিয়া, কি হয়েছে? মারিয়া কাঁদতে কাঁদতে সব বলল।
কয়টা ছেলে বাজে কথা বলছিল। মেহরিনের চোখের ভেতর মুহূর্তে আগুন জ্বলে উঠল। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি দেখিয়ে দিব। মেহরিন মারিয়াকে নিয়ে করিডোরের দিকে হাঁটছে, পিছন পিছন আরমানও গেল। দূরে দাঁড়িয়ে আছে রায়ান আর তার বন্ধুরা। মেহরিন ধীরে বলল, ওরা? মারিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু মারিয়া নাবিলকে দেখাতে যাচ্ছিল। ঠিক তখনই রায়ান সামনে দাঁড়িয়ে ছিল বলে মেহরিন ভুল বুঝল। তার চোখে আবারও সেই রাতের অপমান ভেসে উঠল। মেহরিন মনে মনে বলল, আমার জীবন নষ্ট করেছে, এখন আবার আমার বোনের সাথে। তার রাগ এক মুহূর্তে বিস্ফোরিত হলো। সে সোজা হাঁটতে হাঁটতে গিয়ে রায়ানের সামনে দাঁড়ালো। কোনো কথা না বলে ঠাস করে একটা জোরালো চর বসিয়ে দিল রায়ানের গালে। চারপাশে মুহূর্তেই সবাই থমকে গেল। রায়ান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেহরিন রাগে কাঁপছে। মারিয়া হা হয়ে গেল। ও দেখালো কাকে আর মেহরিন মারল কাকে। পাশ থেকে মেহরিনকে বলার চেষ্টা করলো, কিন্তু মেহরিন কোনো কথা শোনার পরিস্থিতিতে নেই। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। আর রায়ান তো এখানে ছিলই না। ও ফোনে কথা বলতে গেছিল। এর ভিতর ও বন্ধুরা কি করেছে সেটাও জানে না। হঠাৎ এমন থাপ্পড় পড়ায় আরও অবাক হয়ে গেল। আর রায়ানের বন্ধুরা সব খেলতে শুরু করলো। কোন মেয়ের র্যাগ দেওয়া এত পছন্দ করে না রায়ান। তার উপর বিনা দোষে এভাবে থাপ্পড় খেয়েছে। সব কিছু জানলে ওদের যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। লক্ষ্য করে না তোমার বেয়াদব ছেলে? মেয়েদের সাথে এমন ব্যবহার আচরণ করো। চারপাশে ছাত্রছাত্রী জড়ো হয়ে গেল। মেহরিন থামছে না। তোমার মতো মানুষকে আমি মানুষ বলতেও লজ্জা পাই। রায়ানের চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি বলছেন? ভালো করে জানি আমি তোমার মতো ছেলে। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। রায়ানের জীবনে এমন অপমান সে কখনো পায়নি। সে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল মেহরিনের দিকে। ঠিক তখন এখানে কি হচ্ছে? সবাই ঘুরে তাকালো। আরমান দ্রুত এগিয়ে এলো। সে পরিস্থিতি দেখে বলল, মেহরিন ম্যাম, আপনি শান্ত হন, আমি দেখছি। মেহরিন রাগে কাঁপছিল। আরমান বলল, ও আপনার কে? মেহরিন মারিয়ার দিকে তাকিয়ে বলল, আমার বোন। আরমান মাথা নেড়ে বলল, আপনি মারিয়াকে নিয়ে আপনার কেবিনে যান, আমি পুরো বিষয়টা দেখছি। মেহরিন আর কিছু না বলে মারিয়ার হাত ধরে সেখান থেকে চলে গেল। আর পেছনে দাঁড়িয়ে রইল রায়ান। তার চোখে অপমানের আগুন জ্বলছে। সে ধীরে ধীরে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েটা আমাকে চড় মারলো কেন? আরমানের মুখের ভাব বেশ কড়া। রায়ান তুমি রায়ান, তাই তো? ভুরু কুচকে তাকালো। জি, কেন? তুমি নতুন লেকচারের সাথে যে ব্যবহারটা করলে সেটা কিন্তু খুবই বাজে। রায়ানের চোখ ছোট ছোট হয়ে গেল। কোন ব্যবহার? ভান করার দরকার নেই, আমি সব শুনেছি। তুমি নাকি তাকে এবং তার বোন মারিয়াকে র্যাগ দিয়েছো, আবার বাজে মন্তব্য করেছো, অসম্মান করেছো। রায়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে। তারপর দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে বলল, স্যার, আপনি আমার শিক্ষক, তাই কিছু বলছি না। কথাটা বলে সে একটু এগিয়ে এলো। কিন্তু না জেনে শুনে কারো সম্পর্কে কথা বলা ঠিক না। আমাকে শেখাতে হবে না কি ঠিক আর কি ভুল। চারপাশে কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে আছে। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠেছে। রায়ান এবার স্পষ্ট রাগ নিয়ে বলল, আমি কিছুই জানি না এসব বিষয়ে। কে কি বলেছে জানি না, কিন্তু আমাকে বিনা দোষী বানানোটা আমি সহ্য করব না। তোমাদের মতো ছাত্রদের জন্যই ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট হয়। মেয়েদের সম্মান করতে শেখনি তোমরা। কিন্তু আরমান যেন তার কথা শুনতে চাইছে না। রায়ানের জল শক্ত হয়ে গেল। আরমান আবার বলল, আমি চাইলেই এখনই ডিপার্টমেন্টে রিপোর্ট করতে পারি। তোমাকে সাসপেন্ড করানো আমার জন্য কঠিন কিছু না। চারপাশে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, রায়ান আর কোনো উত্তর দিল না। সে শুধু ঠান্ডা চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আরমানের দিকে। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সে এবারও আরমানের দিকে তাকালো না, বরং পিছনে ঘুরে সরাসরি তাকালো তার চার বন্ধুর দিকে। তানভীর, নাবিল, আরিয়ান আর রিদওয়ান। চারজনের বুকের ভেতর ধক করে উঠল। রায়ানের চোখ তখন ছোট হয়ে গেল। সে চোখের দৃষ্টি তারা ভালো করেই চেনে। চারজন একসাথে ঠকিল। নাবিল চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। নাবিল মাটির দিকে তাকিয়ে রইল। রিদন গলা খাকারি দিল। আরিয়ান পকেটে হাত ঢুকিয়ে ভান করলো যেন কিছুই হয়নি। কিন্তু রায়ান সব বুঝে গেছে। তার দাঁত শক্ত হয়ে উঠল। ধীরে, খুব ধীরে বলল, তোদের চারজনকে আমি 5 মিনিটের মধ্যে ভার্সিটির ক্লাব ঘরে চাই। চারজনের বুক কেঁপে উঠল। রায়ান আবার বলল, 5 মিনিট। তারপর আর একটা শব্দ না বলে সেখান থেকে হাঁটা দিল। চারজন একে অপরের দিকে তাকালো। নাবিল বলল, আজকে শেষ। রিদওয়ান মাথা চুলকালো। আজকে আমরা মরছি, চল আগে যাই। চারজন প্রায় দৌড়ে ক্লাব ঘরের দিকে চলে গেল। এদিকে করিডোরের মাঝখানে দাঁড়িয়ে রইল রায়ান। কিছুক্ষণ চোখ বন্ধ করলো সে। তার বুক দ্রুত ওঠানামা করছে। সে গভীর শ্বাস নিতে লাগলো। একবার, দুবার, তিনবার।
অপমানটা সে স্পষ্ট অনুভব করছে। বিনা দোষে তাকে সবাই দোষী বানাচ্ছে কেন, কিসের জন্য? তার চোখে তীব্র আগুন জ্বলে উঠল। এই অপমানের জবাব আমি নেব। কয়েক সেকেন্ড থেমে আবারও বলল, বিনা দোষে দোষী হওয়ার শাস্তি কেন পেলাম সেই উত্তর দিতে হবে তোমাকে, পিচ্চি ম্যাডাম। ওদিকে ভার্সিটি ক্লাব ঘর, 4 জন বন্ধু ভয়ে ঢুকে বসে আছে। ঘরের ভেতর চাপা নীরবতা। তানভীর মাথায় হাত দিয়ে বসে আছে, নাবিল পায়চারি করছে, আর আরিয়ান কপালে হাত ঠেকিয়ে বলল, আজকের ঘটনা না, সব বলে দিব। রিদওয়ান হতবাক হয়ে তাকালো। ঠিক তুই পাগল? আজকে না বললেও কালকে জানবেই। কিন্তু ওই দিনের ঘটনা জানলে রায়ান আমাদের মেরে ফেলবে। তাও সত্যিটা বলা দরকার। ও যদি জানে ওই মেয়েটা ওর বউ। আর আমাদের ভুলের কারণে ওদের বিয়ে হয়েছে, আর আমরা এতদিন সেটা লুকিয়ে রেখেছি। ঠিক তখনই দরজার পাশে একটা ছায়া পড়ল। 4 জন একসাথে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়ান, তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। কথা চালিয়ে যা। 4 জনের গলা শুকিয়ে গেল। রায়ান ভেতরে ঢুকলো ধীরে ধীরে, তার চোখে এখনো ওদের ওপর। কোন মেয়েটা? আমার বউ? 4 জন একসাথে ঢোক গেল। হঠাৎ রায়ান পাশে রাখা একটা হকি স্টিক তুলে নিল, সেটা ঘোরাতে ঘোরাতে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। 4 জনের হাঁটু কাঁপছে। ভাই মাফ করো। ভুল হয়ে গেছে ভাই। মুরগি হ। 4 জন 1 সেকেন্ডও দেরি করলো না, সাথে সাথে মুরগি হয়ে বসে পড়লো। এখন সব বলবি? কাঁপতে কাঁপতে তারা সেই রাতের পুরো ঘটনা খুলে বলতে লাগলো। গ্রামের ঘটনা, মাতাল অবস্থা, জোর করে বিয়ে, সব। একটা শব্দ বাদ দিল না। সব শুনে কয়েক সেকেন্ড নিঃশব্দ দাঁড়িয়ে রইল রায়ান। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। মানে পিচ্চি ম্যাডাম আমার বউ? 4 জন একসাথে মাথা নিচু করলো। হ্যাঁ ভাই। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হকি স্টিক দিয়ে ওদের 4 জন একের পর এক আঘাত করতে লাগলো রায়ান। রিদন লাফিয়ে উঠল। আর ভাই মারিস না, আমরা তোর বন্ধু। ভাই মাফ করে দে। দয়া কর। শুয়োরের বাচ্চারা একটা বাড়ি মারলো। বালের বন্ধু, তোদের জন্য আমার বিয়ে হয়ে গেল আর তোরা লুকাইছিস। 4 জন ক্লাব ঘরের ভেতর দৌড়াদৌড়ি করছে, চিৎকার করছে, কিন্তু রায়ান থামছে না। বেশ কিছুক্ষণ ক্লাব ঘরের ভেতর এখনো হাঁপাচ্ছে 4 জন। রায়ান দাঁড়িয়ে আছে মাঝখানে, হকি স্টিকটা মেঝেতে ঠুকতে ঠুকতে ঘরের ভেতর কয়েক সেকেন্ড চুপচাপ। একটা কথা আবার বল। 4 জন একসাথে তাকালো। কি বলবো ভাই? ওই মেয়েটা আমার বউ সত্যি তো? 4 জন আবার ঢোকিল। তানভীর মাথা নিচু করে বলল, হ্যাঁ ভাই। রায়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠোঁটে কোণে অদ্ভুত একটা হাসি ফুটল। পিচ্চি ম্যাডাম আমার বউ? কিন্তু পর মুহূর্তেই তার চোখে আবার আগুন জ্বলে উঠল। আর তোরা এতদিন এটা লুকাইছিস? আবার হকি স্টিকটা তুলে নিল। 4 জন একসাথে চিৎকার করে উঠল, ভাই না। আরেকটা বাড়ি পড়লো। নাবিল দৌড়াতে দৌড়াতে বলল, ভাই মাফ কর, ভয় পাইছিলাম। তুই মারিস না, আমরা তোর বন্ধু। শুয়োরের বাচ্চা, এইরকম বন্ধুর দরকার নাই আমার। মিনিট পর অবশেষে থামলো সে। 4 জন মাটিতে বসে হাঁপাচ্ছে। রায়ান স্টিকটা একপাশে ছুঁড়ে ফেলো। তার চোখে এখন অন্যরকম একটা দৃষ্টি। মানে সে জানে? হ্যাঁ ভাই, ও জানে। আর তাই সে আমার দিকে ওইভাবে তাকায়? হয়তো। কয়েক সেকেন্ড কিছু বলো না রায়ান, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? রায়ান দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার বউয়ের কাছে। ওইভাবে যাস না, ম্যাডাম তোকে মেরে ফেলবে। 4 জন একসাথে চমকে উঠল, কিন্তু ততক্ষণে রায়ান বের হয়ে গেছে। এদিকে স্টাফ রুম, মেহেরিন ফাইল গুছিয়ে ব্যাগে ঢুকাচ্ছে, তার মুখে ক্লান্তির ছাপ। আজকে ঘটনাটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। ঠিক তখনই দরজা জোরে খুলে গেল। মেহেরিন চমকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়ান। মেহেরিনের ভুরু কুচকে গেল। এই বেয়াদব ছেলে, তুমি এখানে কেন? রায়ান কিছুক্ষণ চুপ থেকে তার দিকে তাকিয়ে রইল, তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। মেহেরিন বিরক্ত হলো। এখানে কি করছো তুমি? বেরো আমার চোখের সামনে থেকে। রায়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সেটা দেখে মেহেরিন বলে উঠল, স্টপ, আর এক পাও এগোবে না। অনেক পায়ে গিয়েছে। রায়ান একাই থেমে গেল, তারপর মাথা চুলকিয়ে মুচকি হেসে বলল, একটা প্রশ্ন ছিল ম্যাডাম। মানে? আপনি আমার বউ? মুহূর্তের মধ্যে জমে গেল পরিবেশ। মেরিনের চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কিছুই বলতে পারল না, তারপর রাগে তার মুখ লাল হয়ে উঠল। তোমার সাহস কত বড়? একজন শিক্ষকের সাথে এই ধরনের নোংরা কথা বলার সাহস কোত্থেকে আসে তোমার? আমি তোমার কোনো বউটাও না। মানে সত্যি?
গেট আউট। রায়ান এবার হালকা হেসে ফেল। মেহেরিনের রাগী লোকটা দেখে ওর বেশ ভালো লাগছে। রাগ করলে আপনাকে আরও পিচ্ছি লাগে? আমি এক্ষুনি ডিপার্টমেন্টে কমপ্লেন করব। কিন্তু রায়ান একটু ভয় পেল না, বরং সে হালকা ঝুঁকে বলল, কমপ্লেন করবেন? করেন পিচ্ছি বউ, তখন কিন্তু সবাই জানতে পারবে আপনি আমার বউ। কথাটা শুনে মেহেরিন পুরো থমকে গেল। তার বুক ধকধক করছে। রায়ান যদি তাদের বিয়ের সবকিছু দেখিয়ে দেয়, কোনো কিছুই তো সাথে করে নিয়ে আসেনি মেহেরিন। এই ছেলের উপর বিশ্বাস নেই, বিরক্ত লাগছে সবকিছু ওর কাছে। রায়ান এবার সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে এবার সিরিয়াস ভাব। একটা কথা পরিষ্কার করে বলি, আমি জানতাম না, যদি জানতাম তাহলে ওই দিন কিছুই হতে দিতাম না। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রায়ান ঘুরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু এখন জানি। দরজার কাছে গিয়ে থামলো, পিছন ফিরে তাকালো। আর একটা কথা, আপনি যতই রাগ করেন ম্যাডাম, কাগজে কলমে ধর্ম অনুযায়ী সব কিছুতে আপনি কিন্তু আমার বউ। যা হইছে হইছে, যেভাবে বিয়ে হইছে হইছে, সেটা ফ্যাক্ট না। আসল কথা আপনি আমার বউ। আপনাকে আমি ছাড়বো না, নিজের কাছে নিয়ে এসেই ছাড়বো। শুধু কিছুদিন টাইম দিলাম আপনাকে, নিজেকে প্রস্তুত করেন আমার কাছে আসার জন্য, সংসার করার জন্য। কথাটা বলেই বেরিয়ে গেল মেহেরিন। স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে, কারণ সে বুঝতে পারছে আজ থেকে এই সম্পর্কে ঝামেলা শুরু। তার জীবনটা মগের মুলুক বানিয়ে দিয়েছে। উফ, আর নিতে পারছে না এত কিছু। রায়ান বেরিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল মেহেরিন। তার বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছে। হাত দুটো শক্ত করে চেপে ধরল সে। এই ছেলেটা আবার আমার জীবনে কেন ফিরে এলো? ঠিক তখনই দরজায় নক পড়ল। দরজা খুলে ভেতরে ঢুকলো আরমান। কামিন। মেহেরিন ম্যাম, আপনি কি ঠিক আছেন? মেহেরিন দ্রুত নিজেকে সামলে নিল। জি ঠিক আছে। আরমান চেয়ার টেনে বসে পড়ল। আজকে ঘটনাটা খুব খারাপ হয়েছে। ছাত্ররা কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। মেহেরিন কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আরমান আবার বলল, ওই ছেলেটা রায়ান, ও একটু সমস্যা টাইপের স্টুডেন্ট। আগে থেকে ওর বিরুদ্ধে অভিযোগ আছে। কথাটা শুনে মেহেরিনের চোখে আবার সেই রাতের অপমান ভেসে উঠল। সমস্যা শুধু ও না, পুরো ঘটনাটাই একটা সমস্যা। মানে? আরমান ভুরু কুচকে তাকালো। মেহেরিন দ্রুত কথাটা ঘুরিয়ে দিল। মানে ছাত্রদের আচরণ ঠিক না। আরমান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হালকা হাসলো। যাই হোক, যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আছি। ধন্যবাদ। আমি চলি, কাল দেখা হবে। আরমান চলে যেতে মেহেরিন চেয়ারে বসে পড়ল। তার মাথার ভেতর ঘুরছে রায়ানের কথাগুলি। আপনি কিন্তু আমার বউ। মেহেরিন চোখ বন্ধ করলো। না, এটা কোনো ভুল হতে পারে না। এদিকে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে দাঁড়িয়ে আছে রায়ান। হাতে সিগারেট, কিন্তু সেটা জ্বালাচ্ছে না, শুধু আঙ্গুলের মাঝে ঘুরাচ্ছে। চার বন্ধু একটু দূরে দাঁড়িয়ে। ভাই, ম্যাডামের কাছে গেলি? গেছিলাম। তারপর জিজ্ঞেস করলাম উনি আমার বউ কিনা। চারজন একসাথে চমকে উঠল। তুই পাগল নাকি? তারপর উনি কি বলল? রাগে আগুন হয়ে গেল। তো সহজভাবে কথাগুলো বলছে রায়ান, তা দেখে ওরা আরও অবাক হচ্ছে। মেরিন ম্যাডাম শুধু রাগ দেখালো আর ঝামেলা করেনি, এটা মানতে পারছে না। নাবিল মাথা চুলকালো। ভাই, আমার মনে হয় ব্যাপারটা সহজ হবে না। সহজ না হলেই মজা। সে আকাশের দিকে তাকালো, চারজন তার দিকে তাকিয়ে। একটা কথা জানিস, ওই মেয়েটা খুব স্ট্রং। মানে? ওর চোখে ভয় নাই, রাগ আছে, আর ওই রাগটাই আমার ভালো লাগছে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো, কিছুই বুঝতে পারছে না। ভাইটা পাগল হয়ে গেছে। সন্ধ্যার পর বাসে ফিরে সোফায় বসে আছে মেরিন। সামনে টেবিলে এক কাপ চা, ঠান্ডা হয়ে গেছে। মারিয়া পাশে বসে আছে। আপু, তুমি খুব রেগে গেছো আজ। ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না বলেই মেরিন গভীর নিঃশ্বাস ফেল। মারিয়া দ্বিধা করে বলল, কিন্তু আপু, আজকে যারা আমাকে বিরক্ত করছিল ওদের মধ্যে রাইহান ভাই ছিল না। মুহূর্তে থেমে গেল মেহরিন। মারিয়া কি বলছে বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে তুমি যাকে চড় মারছো সে আসলে কিছু করেনি। কয়েক সেকেন্ড চুপ করে রইল মেহরিন। তার মাথার ভেতর যেন সব শব্দ মিলিয়ে গেল। মানে আমি ভুল করেছি। ঠিক তখনই বেল বাজলো দরজায়। মারিয়া উঠে দাঁড়ালো। আমি দেখি। দরজা খুলতেই থমকে গেল। আপু, কি হয়েছে? তোমার সেই ছাত্র এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়ান, হাত পকেটে, ঠোঁটে হালকা হাসি।
শালিকা ক্যাম্পাসে আমার বোনের ছাত্র আমি, বাট ক্যাম্পাসের বাইরে আপনার বোনের ওয়ান অ্যান্ড অনলি 1 নম্বর হাজব্যান্ড আমি। রায়ানের কথা শুনে মারিয়া যেন জমে গেল, চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে। আর মেহেরিনের চোখে আবার আগুন জ্বলে উঠল। মারিয়া ভেতরে যাও। কিন্তু আপু, আমি বলেছি ভেতরে যাও। মেহেরিনের গলার দৃঢ়তা দেখে আর কিছু না বলে মারিয়া ভেতরে চলে গেল, কিন্তু দরজার আড়াল থেকে কান খাড়া করে সব শুনতে লাগলো। মেহেরিন দরজার সামনে দাঁড়িয়ে রইল, রায়ানের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে। তুমি এখানে কেন এসেছো? আমার বউয়ের বাসা দেখতে আসলাম। রায়ান কাজ ঝাঁকল। কথাটা শুনে মেহেরিনের রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। মুখ সামলে কথা বলো, আমি তোমার কিছুই না। ম্যাডাম, এই ডায়লগটা আজকে 3 বার শুনলাম। তোমার লজ্জা নেই? না। এত সোজাসাপটা উত্তর শুনে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল মেহেরিন। মুখটা রায়ান এবার একটু সিরিয়াস করলো। একটা কথা বলবো? দ্রুত বলো। আজকে যে চটটা মারলেন সেটা কিন্তু আমার প্রাপ্য ছিল না। মেহেরিন চুপ করে রইল, কারণ সে এখন জানে রায়ান সত্যি ওই ঘটনায় জড়িত ছিল না। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন। ঘৃণা না, বিরক্তি। ওটাই। কিন্তু একটা কথা জানেন, আপনি যত রাগ করেন তত বেশি কিউট লাগে। এবার সত্যি ধৈর্য হারিয়ে ফেল মেহেরিন। গেট আউট। 1 মিনিট, গুরুত্বপূর্ণ কথা আছে। আমার শোনার দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। সেই রাতের ঘটনা আমি সত্যি কিছু জানতাম না। মেহেরিন তার দিকে তাকিয়ে রইল। রায়ানের কোনো কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আর আজকে জানার পর একটা জিনিস বুঝেছি, আপনার জীবন যেমন নষ্ট হয়েছে আমারটাও হয়েছে। তোমার জীবন নষ্ট হয়েছে? হ্যাঁ। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। মেহেরিন অবাক চোখে তাকিয়ে আছে রায়ানের দিকে। কারণ এখন থেকে আমাকে একটা ভয়ঙ্কর রাগী ম্যাডামকে সামলাতে হবে। মারিয়া এতক্ষণ রুমের দরজা আড়ালে থেকে ওদের সব দেখছিল, শুনছিল। ওর কাছে এখন সব পরিষ্কার হয়ে গেল। বেশ ভালোই, রায়ান ভাই এখন জিজু। ওয়াও! রায়ানের কথা শুনে ভেতর থেকে হাসি চেপে ফেলল, কিন্তু মেহেরিন এবার সত্যি খেপে গেল। তুমি কি আমাকে নিয়ে মজা করতে এসেছো? না, সত্যি বলতে এসেছি। কি সত্যি? যে আমি এই বিয়েটা অঙ্গীকার করছি না। মেহেরিন যেন বজ্রপাত শুনল। কি বললে? যা হয়েছে সেটা ভুল ছিল, কিন্তু বিয়ে তো হয়েছে। ওটা জোর করে করানো হয়েছিল। তবু হয়েছে। মেহেরিন এবার দরজার দিকে ইশারা করলো। সে বের হও। ঠিক আছে, যাচ্ছি। ঘুরে দুপা এগিয়ে আবার থামলো, পিছন ফিরে তাকালো। কিন্তু একটা কথা মনে রাখবেন। আবার কি? আমি খুব জেদি মানুষ। আপনি যতই দূরে পালান আমি ততই কাছে আসব। গুড নাইট পিচ্চি ম্যাডাম। আরে শালিকা, দরজার পাশ থেকে উকি মেরে দেখতে হবে না? তোমারই দুলাভাই, এবং এখন কত একসাথে দেখবা। বলে সে চলে গেল। মারিয়া এদিকে নিজে ধরা পড়ে গিয়ে তাড়াতাড়ি করে রুমের ভিতর ঢুকে দরজা দিয়ে দিল। মেহেরিন সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দরজা বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল মেহেরিন। তার বুক দ্রুত ওঠানামা করছে। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে মারিয়া ধীরে বের হয়ে এলো। আপু, একটা ঝড় শুরু হয়েছে মারিয়া। মানে? আর সেই ঝড়ের নাম রায়ান। আর ঠিক তখনই বাইরের রাস্তায় হাঁটতে হাঁটতে রায়ান আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলল। নিজেকে বলল, পিচ্চি ম্যাডাম, খেলা তো এখন শুরু। রাতটা আর ঠিক মতো ঘুম হলো না মেহেরিনের। বিছানায় শুয়েও বারবার মাথার ভেতর ঘুরছে ফিরছে একই মুখ রায়ান, তার সেই নির্লজ্জ হাসি, সেই কথাগুলো। মেহেরিন বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলল, এই ছেলেটা আমার শান্তিটা শেষ করে দিবে। অন্যদিকে পাশের রুমে মারিয়া বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে হাসছে। ওমা, আপুর হাজবেন্ড আবার আপুর স্টুডেন্ট, সিনেমাকেও হার মানায়। কিছুক্ষণ পর সে ধীরে দরজার ফাঁক দিয়ে উকি দিল। মেহেরিন তখনও জেগে আছে। আপু, ঘুমাও নাই? তুই এখনো জেগে আছিস কেন? একটা কথা জিজ্ঞেস করি। মারিয়া বিছানার পাশে এসে বসে পড়ল, একটু হাসি চেপে বলল, রায়ান ভাই দেখতে কিন্তু খারাপ না। মেহেরিন এক ঝটকায় উঠে বসলো। ওই ছেলের নাম আর একবার মুখে আনবি না। আরে আপু, এখন তো উনি টেকনিক্যালি তোমার হাজবেন্ড। মেহেরিন বালিশ ছুঁড়ে মারল। মারিয়া হেসে পালিয়ে গেল। পরের দিন সকাল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবার আগের মতো ব্যস্ত।
করিডোর দিয়ে দ্রুত হাঁটছে মেহরিন। আজকে সে ঠিক করেছে রায়ান নামের ছেলেটাকে সম্পূর্ণ ইগনোর করবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই ঠিক করে রেখেছে। ক্লাসরুমে দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রায়ান, হাত পকেটে, মুখে সেই একই হাসি। মেহরিন ভুরু কুঁচকে গেল। তুমি এখানে কি করছো? কি যে বলেন ম্যাডাম, আমি ভার্সিটির স্টুডেন্ট, এখানে কি করতে আসব? এটা কোনো কোশ্চেন হলো? ক্লাস করব তাই এসেছি। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই তো আগে চলে এসেছি। মেহরিন আর কিছু না বলে ভেতরে ঢুকে গেল, বোর্ডে লিখতে শুরু করলো। কিছুক্ষণ পর ছাত্রছাত্রীটা আসতে লাগলো। রায়ান এবার ধীরে ধীরে গিয়ে শেষ বেঞ্চে বসে পড়লো। তার বন্ধুরা পাশে এসে ফিস ফিস করতে লাগলো। ভাই তুই আজকে ক্লাসে আসছিস? এটা তো ইতিহাস। চুপ করে বস। ক্লাস শুরু হলো। মেহরিন বোর্ডে পড়াচ্ছে, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছে কারো দৃষ্টি তার উপর আটকে আছে। কয়েক সেকেন্ড পর সে তাকালো, ঠিকই রায়ান তাকিয়ে আছে তার দিকে, একদম নির্লজ্জভাবে। মিস্টার রায়ান। পুরো ক্লাস চুপ, সবাই রায়ানের দিকে তাকালো। রায়ান হালকা হাসলো। জি ম্যাডাম। আপনি বোর্ডের দিকে তাকাবেন, আমার দিকে না। পুরো ক্লাসে চাপা হাসি ছড়িয়ে পড়লো। রায়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। ক্লাসের স্টুডেন্টরা সবাই জোরে জোরে শব্দ করে হাসতে খুব শুরু করলো। সবাইকে হাসতে দেখে বিরক্ত হলো আবার। কয়েক মিনিট পর রায়ান আবার তাকিয়ে আছে। মেহরিন এবার সত্যিই রেগে গেল। মিস্টার রায়ান, কোনো সমস্যা? হ্যাঁ। কি সমস্যা বলুন? একটা প্রশ্ন আছে। রায়ান দাঁড়িয়ে গেল। পুরো ক্লাস তাকিয়ে আছে। মেহরিনও চোখ ছোট ছোট করে রায়ানের দিকে তাকালো। রায়ান কয়েক সেকেন্ড মেহরিনের দিকে তাকিয়ে রইল। ধরেন যদি কেউ ভুল করে কোনো মানুষের জীবনে সমস্যা তৈরি করে ফেলে, কিন্তু সে জানতই না, তখন কি তাকে সারা জীবন শাস্তি পেতে হবে? পুরো ক্লাস কয়েক সেকেন্ড থমকে গেল। প্রশ্নটা শুনে মেহরিনও বুঝে গেছে, তার চোখ শুরু হয়ে গেল। এটা ক্লাসের সাথে সম্পর্কিত প্রশ্ন না। তবুও জানতে ইচ্ছে করলো। ভুল করলে ক্ষমা চাইলেই হয়, আর মানুষ যদি ক্ষমা করতে না চায় তাহলে সেটা তার অধিকার। কথাটা বলে সে আবারও বোর্ডের দিকে ফিরে গেল, কিন্তু রায়ান এখনো দাঁড়িয়ে আছে। মেহরিন বিরক্ত হলো সেটা দেখে। আর কিছু? না, আপাতত না। সে আবার বসে পড়ল, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি। পাশে বসা নাবিল বলল, ভাই তুই ক্লাসে বউয়ের সাথে ফিলোসফি শুরু করে দিলি? চুপ, ম্যাডাম শুনে ফেলবে। রেদওয়ান কোণই দিয়ে খোঁচা দিল। রায়ান শুধু হালকা হাসলো। ক্লাস শেষ হওয়ার কয়েক মিনিট আগে মেহরিন বলল, আজকের জন্য এখানেই শেষ, সবাই যেতে পারেন। রায়ান বের হতে শুরু করলো, কিন্তু রায়ান উঠল না। সে শেষ বেঞ্চে বসে রইল। মেহরিন সেটা দেখে বিরক্ত হয়ে বলল, মিস্টার রায়ান, ক্লাস শেষ। জি ম্যাডাম। রায়ান ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু বের হওয়ার সময় সে দরজার কাছে গিয়ে থেমে গেল। একটু ঘুরে তাকালো। আরেকটা প্রশ্ন ছিল। এখন আবার কি? আজকে রাতে কি রান্না করবেন? মেহরিন কয়েক সেকেন্ড পুরো জমে গেল, তারপর রাগে তার মুখ লাল হয়ে গেল। গেট আউট। ঠিক আছে, যাচ্ছি পিচ্ছি ম্যাডাম। সে বলেই বের হয়ে গেল। মেহরিন দাঁড়িয়ে রইল বোর্ডের সামনে। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, এই ছেলেটাকে আমি একদিন ঠিকই শিক্ষা দিব। এদিকে করিডোরে বের হয়ে রায়ান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। ভাই তুই আগুন নিয়েও খেলছিস? ম্যাডাম তোকে একদিন সাসপেন্ড করবে। হোক। তুই এত রিস্ক নিচ্ছিস কেন? কারণ ওই মেয়েটা আমার বউ। চারজন আবার ঢোক গেল। রায়ান আকাশের দিকে তাকিয়ে বলল, আর নিজের বউকে আমি এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। ক্লাস শেষ হওয়ার পর করিডোরে দাঁড়িয়ে আছে নাবিল, মাথা চুলকাচ্ছে। ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, এই যে। নাবিল ঘুরে তাকাতেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে মারিয়াম, হাত দুটো বুকের সামনে ভাঁজ করে। ওহ তুমি? কি ভয় পেলে? না মানে কেন আসছো? সেদিন কি বলেছিলে মনে আছে? নাবিল একটু অস্বস্তিতে পড়ল। কি? একটা কিস দিলে ফ্রেন্ডশিপ পাক্কা হবে, তাই না? আরে না না, আমি তো মজা করছিলাম। চল তাহলে দেই। নাবিল যেন বজ্রপাত খেলো। কি? না দিলে কিন্তু একটা কাজ করব। কি কাজ? আমার জিজুকে বলে দিব তার শালিকার সাথে তুমি ইফটিজিং করেছিলে। নাবিলের চোখ কপালে উঠে গেল। আরে প্লিজ এমন করো না। ভয় পেয়েছো? বেয়ান প্লিজ, তুমি তো আমার বেয়ান লাগো। বেয়ান? হ্যাঁ, তুমি তো রায়ানের শালিকা। তুমি খুব মজার মানুষ। দাঁত কেলিয়ে হেসে মাথা নাড়ল। তারপর নাবিল হাত ছেড়ে বলল, বাঁচলাম।
বলার পর হঠাৎই করিডোরে অন্য পাশ থেকে হয়েছে শোনা গেল। কয়েকজন ছাত্র দৌড়াচ্ছে মাঠের দিকে। একজন ছাত্র চিৎকার করে বলল, মাঠে মারামারি, তাড়াতাড়ি চল। নাবিল আর মারিয়া একে অপরের দিকে তাকালো। এটা কি রায়ানের কাজ? চলো গিয়ে দেখি। ভার্সিটির মাঠের মাঝখানে বড় একটা ভিড় জমে গেছে। চারপাশে ছাত্রছাত্রীদের চিৎকার, দৌড়াদৌড়ি, ভিড় ঠেলে যারা সামনে যাচ্ছে তারা দেখছে, তাতে অবাক হচ্ছে। মাঠের মাঝখানে রায়ান দাঁড়িয়ে আছে আর তার চারপাশে 4 বন্ধু, নাবিল, রেদওয়ান, আরিয়ান, আর সামনে কয়েকটা ছেলে মাটিতে পড়ে আছে। রায়ান এক ছেলের কলার চেপে ধরে আছে, চোখ লাল হয়ে আছে তারপর ঘুষি মারছে। ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নাবিল দম নিতে নিতে বলল, ভাই একটু থাম। মরে যাবে ও। কিন্তু রায়ানের যেন কিছুই কানে যাচ্ছে না। সে ওই ছেলেটার গলা চেপে ধরে আবার একটা ঘুষি মারল। আরেকবার যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস, আমি তোরে মাটির নিচে পুঁতে ফেলবো। আশেপাশে সবাই ভয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দূর থেকে প্রিন্সিপালের গলা শোনা গেল। এখানে কি হচ্ছে? প্রিন্সিপাল দ্রুত এগিয়ে আসছেন, সাথে কয়েকজন শিক্ষকও। চারিদিকে ফিসফাস শুরু হয়ে গেল। এই সময় অন্য দিক থেকে দৌড়ে আসছে মেহরিন। ভিড় দেখে সে থেমে গেল। এত ভিড় কেন? ভিড় ঠেলে সামনে এসে যা দেখলো সে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। রায়ান একটা ছেলেকে প্রায় নৃশংসভাবে মারছে। মেহরিন মুহূর্তে রেগে উঠল। এগিয়ে গিয়ে হঠাৎ রায়ানের কলার চেপে ধরল। ঠাস! পুরো মাঠে থাপ্পড়ের শব্দটা প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। সবাই চুপ। রায়ানও থেমে গেল। কয়েক সেকেন্ড পুরো জায়গাটা স্তব্ধ হয়ে রইল। রায়ান ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। কে তাকে থাপ্পড় মারল? চোখ পড়তে দেখলো মেহরিন। কি পাগল হয়ে গেছো? এটা কলেজ ক্যাম্পাস। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রায়ান কিছু বলল না। সে শুধু কয়েক সেকেন্ড চুপ করে মেহরিনের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই প্রিন্সিপাল সামনে এসে দাঁড়ালেন। এটা কি ধরনের অভদ্রতা? কলেজের মাঠে মারামারি? তোমরা নিজেদের কি মনে করো? কয়দিন পরেই এমন করো তুমি, রায়ান? চারপাশে ছাত্রছাত্রীরা ফিসফিস করছে। রায়ান এবার ধীরে ধীরে প্রিন্সিপালের দিকে তাকালো। ওর চোখে এখনো আগুন। রায়ান ইশতিয়াক খান কখনো বিনা কারণে কাউকে মারে না। কথাটা শুনে চারপাশে আবার ফিসফাস শুরু হলো। প্রিন্সিপাল ভুরু কুঁচকে তাকালো। যাই হোক না কেন, এভাবে মারধর করার অধিকার তোমার নেই। সবকিছুর একটা নিয়ম আছে, কারণটা বলো। ঠিক তখনই পাশ থেকে আরমান বলল, ঠিক বলছেন, এই ছেলেটা একটা বেয়াদব। 2 দিন পরে পরে গুন্ডা মাস্তানদের মতো মারামারি করে। কিছু বলল না। সে সরাসরি প্রিন্সিপালের দিকে তাকালো। এভাবে ইগনোর করায় আরমান রায়ানের দিকে তাকালো। ওদিকে রায়ান প্রিন্সিপালকে বলল, কারণ জানতে চান? হ্যাঁ। কোথায় ছিলেন আপনারা যখন এই ছেলেগুলো একটা মেয়েকে ইফটিজিং করছিল? কোথায় ছিলেন যখন ওকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল? একটু হলে রেপ হয়ে যেত মেয়েটার। পুরো মাঠ নিস্তব্ধ। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রায়ান এবার চারিদিকে তাকিয়ে বলল, কলেজ ক্যাম্পাসে যখন এসব হয় তখন কেউ খোঁজ রাখেন না। আর আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে আজকে একটা মেয়ের জীবন শেষ হয়ে যেত। দূরে একটা মেয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে এলো। তার চোখ লাল। সে সরাসরি প্রিন্সিপালের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, উনি আমাকে বাঁচিয়েছেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। মেহরিন এগিয়ে গিয়ে তাকে ধরে পাশে দাঁড় করলো। চারপাশের ছাত্রছাত্রীরা সব তাকিয়ে আছে। ঠিক তখন রায়ান হঠাৎ জোরে চিৎকার করলো, কি হচ্ছে এখানে? সার্কাস নাকি? যে যার কাজে যাও, এখানে কোনো সিনেমা চলছে না। তার গলা এত জোরে ছিল যে অনেকেই সত্যি সত্যি সরে যেতে শুরু করলো। কয়েক মিনিটের ভিড় অনেকটা কমে গেল। এখন মাঠে শুধু দাঁড়িয়ে আছে কয়েকজন শিক্ষক, প্রিন্সিপাল, রায়ান আর তার বন্ধুরা। প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি দুঃখিত রায়ান, আমাদের আগে বিষয়টা জানা উচিত ছিল। এই সময় মেহরিনের চোখ হঠাৎ রায়ানের হাতে গিয়ে আটকে গেল। ওর হাত থেকে রক্ত পড়ছে। ঘুষি মারতে মারতে হাত কেটে গেছে। মেহরিন কপাল কুঁচকে তাকিয়ে থাকলো। তোমার হাত কেটে গেছে? রায়ান হাতের দিকে তাকালো, তারপর হালকা হাসলো। বাকি সবাই ওদের দিকে তাকালো। মেহরিন আবার বলল, চলো ব্যান্ডেজ করতে হবে। রায়ান ভুরু তুলে তাকালো, তারপর কিছু একটা ভেবে মুচকে এসে মাথা নিচু করে মেহরিনের দিকে এগিয়ে গিয়ে ওর কানের কাছে বলল, ও বউ, কিছুক্ষণ আগে তুমি না আমাকে থাপ্পড় মারলে? এখন হাত কেটে গেছে দেখে এত ভালোবাসা দেখাচ্ছ কেন জানু শোনা? মেহরিনের মুখ সাথে সাথেই গম্ভীর হয়ে গেল। এই ছেলে ভালোভাবে কথাটা সে বলল, আর এই ছেলেটা না আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। কোনোদিন স্বভাব পাল্টাবে না। তারপরও বলল, তোমার মতো ছেলেদের সাথে ভালো ব্যবহার করতে হয় না বেয়াদব। বেয়াদব হোক, তবুও তোমারই জামাই তো আমি, পিচ্ছি ম্যাডাম বউ। মেহরিন রাগে আর কিছু বলল না।
এর সাথে কথা বলা মানে বিথায় সে রায়ানের হাত ধরে টেনে নিয়ে গেল। সে যে দেখে আরমান চোখ ছোট ছোট করে তাকালো। কিছু বলতে যাবে তার আগে প্রিন্সিপাল ওকে দায়িত্ব দিল এদিকটা সামলানোর জন্য। অন্যদিকে কিছুক্ষণ পর লাইব্রেরির ভেতর চারপাশ শান্ত পরিবেশ। রিদন, নাবিল, আরহাম, তানভীর, মারিয়া সবাই ওদের দিকে তাকিয়ে আছে কি করছে দেখার জন্য। মেহরিন একটা ফার্স্ট এইড বক্স খুলে বসেছে। রায়ান সামনে চেয়ারে বসে আছে। রায়ান একবার ওদের সকলের দিকে দৃষ্টি দিয়ে ইশারায় চলে যেতে বলল। সবাই একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। মেহরিন ধীরে ধীরে হাত পরিষ্কার করতে লাগলো। ওষুধ লাগাতে রায়ান মুখ কুচকে বলল, আহ, এখন ব্যথা লাগছে? না, তোমার হাতে ধরার কারণে ভালোই লাগছে। তুমি যতই রাগ দেখাও, আমি কিন্তু জানি আমার বউ আমার জন্য একদিন না একদিন ভালোবাসা ফিল করবে। মেহরিন কিছু বলল না, কিন্তু ওর হাতের গতি একটু থেমে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আবারও ব্যান্ডেজ করে দিল। মেহরিন ব্যান্ডেজটা শেষ করে হাতটা ছেড়ে দিল। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। লাইব্রেরির ভেতর একদম নিস্তব্ধ। রায়ান ধীরে ধীরে হাতটা ঘুরিয়ে দেখল। খারাপ না, আমার বউয়ের হাতে ব্যান্ডেজ বেশ সম্মানের ব্যাপার। আর একবার বউ বললে কিন্তু ব্যান্ডেজ খুলে আবার লবণ ঢেলে দিব কাটা জায়গায়। তুমি যতই অস্বীকার করো, সত্যিটা বদলাবে না। সত্যি? হ্যাঁ, কাগজে কলমে তুমি আমার স্ত্রী, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। কথাটা শুনে মেহরিন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার চোখে রাগ আর অস্বস্তি একসাথে। এই কথাটা আবার বললে কিন্তু খুব খারাপ হবে। খারাপ কার জন্য? তোমার জন্য। তুমি কি লজ্জা পাচ্ছ? তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রায়ান। আমি শুধু আমার জিনিসটা ফিরে চাইছি। আমি কোনো জিনিস না। জানি, তাই তো এত লড়াই করছি। কথাটা শুনে মেহরিনের চোখ এক মুহূর্তের জন্য অন্যরকম অনুভূতি ভেসে উঠল, কিন্তু সেটা সাথে সাথে সে লুকিয়ে ফেল। ব্যান্ডেজ হয়ে গেছে, এখন যেতে পারো। রায়ান চেয়ার থেকে উঠল। কয়েক সেকেন্ড চুপ করে মেহরিনের দিকে তাকালো। আজকে যদি আমি ওই মেয়েটাকে ওইভাবে হ্যারেস করা হয়েছে বলে মেরেছি, তুমি হুদাই আমাকে থাপ্পড় মারলে বউ? তোমার ছোট ছোট গোলুমলু হাতের থাপ্পড় যদিও মনে হয় হালকা হাওয়া ঝাপটা লেগেছে। বেয়াদব একটা। মানে আজকে একটু হলেও আমার উপর রাগ কমেছে? অতিরিক্ত ভাবতে যেও না। আমি অপেক্ষা করতে পারি। কিসের? তুমি একদিন নিজে থেকে আমাকে রায়ান না বলে অন্য কিছু বলবে, সেই দিনের। মেহরিন কিছু বলল না। রায়ান হালকা হাসলো, তারপর ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। বের হওয়ার আগে আবার একবার ফিরে তাকালো। ধন্যবাদ ম্যাডাম বলে সে চলে গেল। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নিজের অজান্তে তার চোখ একবার রায়ানের ব্যান্ডেজ করা হাতের দিকে চলে গেল। তারপর ধীরে ধীরে সে অন্যদিকে তাকালো। অন্যদিকে কলেজের স্টাফ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিজের কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে দিল আরমান। তার মুখে রাগে লাল হয়ে আছে। ধুর শালা। টেবিল উপর রাখা ফাইলটা জোরে ছুঁড়ে ফেললো। তারপর চেয়ারে বসে আবার উঠে দাঁড়ালো। ওই বেয়াদব ছেলেটা আবারও হিরো হয়ে গেল। সবাই দেখলো, সবাই যেন ও খুব বড় কিছু করে ফেলেছে। কয়েক সেকেন্ড সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর তার চোখ হঠাৎ সরু হয়ে গেল। কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে অন্য একটা কারণে। মেহরিন ওই শরীর বাচ্চাটার হাত ধরলো কেন? ব্যান্ডেজ করতে নিয়ে গেল কেন? সে আবার টেবিলের উপর থাকা একটা পেন ছুঁড়ে ফেল। একটা ছাত্র, আর সে গিয়ে তার হাত ধরে টানছে। আরমান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আজকে যখন মেহরিনের চোখ আমার চোখের সাথে মিলল, আমি সব বুঝেছি। ও যতই অস্বীকার করুক, কিছু একটা আছে। কিন্তু আমি এত সহজে হার মানার মানুষ না। রায়ান ইশতিয়াক খান, তোমার খেলা আমি শেষ করব। আমার পাখিকে আমার খাঁচায় ঢুকাবো। এই পর্যন্ত যতগুলো পাখি আমার চোখে পড়েছে, একটাও ছাড় পায়নি, এখনো পাবে না। কয়েকদিন কেটে গেছে। আজকে ভার্সিটিতে বড় একটা অনুষ্ঠান। পুরো ক্যাম্পাস রঙিন করে সাজানো। চারিদিকে আলোকসজ্জা। গেটের সামনে ব্যানার, মাইক থেকে হালকা গান বাজছে। মেয়েরা বিভিন্ন রঙের শাড়ি পরে এসেছে। ছেলেরা বেশিরভাগই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। ভার্সিটির একপাশে বড় বট গাছের নিচে অরেঞ্জ কালার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে রায়ান আর তার বন্ধু নাবিল, দোয়ান, তানভীর আর আরহাম। ভাই, আজকে তো মনে হচ্ছে ভার্সিটি না, বিয়ের অনুষ্ঠান। চুপ কর। এত শাড়ি একসাথে জীবনে দেখেছিস? তোর সমস্যা কি? তুই তো প্রতিদিনই তাকিয়ে থাকিস। ঠিক তখনই পাশে পথ দিয়ে যাচ্ছিল মারিয়া হেঁটে। কালো শাড়ি পরেছে, চুল খোলা। পাশে এক বান্ধবী। দুজন কথা বলতে বলতে যাচ্ছে। রায়ান তাকিয়ে বলল, এই শালিকা, এইদিকে এসো। মারিয়া ঘুরে তাকালো। তারপর চোখ ছোট করে ওদের দিকে এগিয়ে এলো। এইভাবে ডাকতে হয় কেন? সম্পর্কটা তো সত্যি। দিকে নাবিল মারিয়ার দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পাশ থেকে তানবীর কনুই দিয়ে খুঁজে দিল।
এই হাঁটা বন্ধ কর, মশা ঢুকবে। কি? বন্ধুর শালি দেখে একাই নজর দিচ্ছিস? আর কয়টা শালি হইলে হইতো আমরাও একটু নজর দিতাম। সত্যি কথা। চুপ কর শালা। মারিয়া এসে ওদের সামনে দাঁড়ালো, তারপর হালকা হেসে বলল, কি ব্যাপার, আমাকে ডাকলেন কেন? তোমার বোন কই? কোন বোন? আমার বউ। আর কয়টা আছে? পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা হেসে ফেলল। মারিয়া মাথা নেড়ে হেসে বলল, এটা তো আগে বলবেন আপনার বউ। আপু তো আমার সাথে এসেছিল। তাহলে? আমি আগেই চলে আসছি। আপু মনে হয় স্টুডেন্টের সাথে কোথাও আছে, অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কোথায় আছে দেখেছো? মনে হয় অডিটোরিয়ামের পাশেই। কেন এত খোঁজ নিচ্ছেন কেন জিজু? নিজের বউকে খুঁজছি। সমস্যা? সমস্যা না, কিন্তু আপু শুনলে আপনাকে আবার থাপ্পড় মারবে। এইটা কিন্তু সত্যি। থাপ্পড় খাওয়ার অভ্যাস আছে আমার। কথাটা বলে সে অডিটোরিয়ামের দিকে হাঁটতে শুরু করলো। আমি যাই, দেখি পিচ্চি ম্যাডাম কোথায় লুকিয়ে আছে। নাবিল একটু গলা পরিষ্কার করে মারিয়ার দিকে তাকালো। বেয়ান। জি বিআই সাহেব। ওরে বাবা, শুরু হইছে। মানে আপনি আজকে ওই কালো শাড়ি পরেছেন? দেখতেই তো পাচ্ছেন। না মানে আপনাকে ভালো লাগছে। শুরু হইছে ফ্ল্যাট। চুপ। ভালো লাগছে? হুম। কতটা? খুব। তাহলে একটা কথা বলি। কি? সেদিনের কিসের কথা ভুলে যাননি তো? নাবিলের মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। আরে না না, ওইটা মজা ছিল। তানভীর আর রিদন হেসে ফেল। ঠিক আছে বিআই সাহেব, পরে দেখা হবে। সে আর তার বন্ধুরা সাথে হাঁটতে হাঁটতে চলে গেল। নাবিল কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে তানভীর বলল, কিরে? আমি মনে হয় সত্যি বিপদে পড়েছি। কেন? নাবিল ধীরে বলল, বন্ধু শালির উপর ক্রাশ খেয়ে ফেলেছি মনে হয়। অডিটোরিয়ামের পাশের পথটা আজকে অনেকটা ফাঁকা। দূরে অনুষ্ঠান চলার শব্দ আসছে, গান, মাইকের আওয়াজ, হাসাহাসি। রান ধীরে ধীরে হাঁটছে, চারিদিকে চোখ ঘুরিয়ে খুঁজছে। পিচ্চি ম্যাডাম কোথায় গেল? ঠিক তখনই দুইটা বড় গাছের ফাঁক দিয়ে তার চোখ হঠাৎ থেমে গেল। সামনে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে কথা বলছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে মেহরিন, কমলা রঙের শাড়ি পরে। হালকা বাতাসে শাড়ির আঁচলটা উঠছে, চুলগুলো খোলা, কানের পাশে কয়েকটা চুল নেমে এসেছে। রোদটা পাশ থেকে এসে পড়ছে তার মুখে। রায়ান থেমে গেল, একদম স্থির হয়ে তাকিয়ে রইল। তার মুখ থেকে ধীরে বের হলো, আমার কমলা সুন্দরী বউ অসম্ভব সুন্দর লাগছে। কয়েক সেকেন্ড সে সত্যি হাঁ করে তাকিয়ে থাকলো। এদিকে মেহরিন কিছু স্টুডেন্টের সাথে অনুষ্ঠান নিয়ে কথা বলছে। তোমার ব্যানারটা একটু ওইদিকে দাও, আর সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা দেখো। জি ম্যাম। সবাই কাজ করতে চলে গেল। জায়গাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত গলা। ম্যাডাম। মেহরিন ঘুরে তাকালো। র্যান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ সরাসরি তার উপর। মেহরিন ভুরু কুচকালো। র্যান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুমি এখানে? হ্যাঁ, নিজের বউকে খুঁজতে বের হয়েছিলাম। রায়ান, এটা কলেজ। জানি। মেহরিনের সামনে এসে থামলো। কয়েক সেকেন্ড কিছু বললো না, শুধু তাকিয়ে রইল। মেহরিন বিরক্ত হলো। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি আজকে আমার কমলা সুন্দরী বউকে। মেহরিনের মুখ সাথে সাথেই শক্ত হয়ে গেল। আবার শুরু করেছো? কি করব বলো, আজকে তো সত্যি তোমাকে অন্যরকম লাগছে। ড্রামা বন্ধ করো। ড্রামা না, সত্যি বলছি। কমলা রং তোমার উপর ভয়ঙ্কর মানায়। তোমার কাজ নেই? আছে। কি কাজ? তোমাকে বিরক্ত করা। মেহরিন বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো, কিন্তু তার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি যেন লুকিয়ে গেল। র্যান ফট করে মেহরিনের গালে একটা চুম্বন বসিয়ে দিল। মেহরিন কিছু বলতে যাবে, তার আগে ঠিক পেছন থেকে মারিয়ার গলা শোনা গেল। ও! দুজনেই ঘুরে তাকালো। মেহরিন অবাক সাথে লজ্জায় লাল হয়ে আছে। মারিয়া কি কিছু দেখে ফেল? আর এই বেয়াদবটাকেও ছাড়বে না। মারিয়া দাঁড়িয়ে আছে একটু দূরে, হাত দুটো গুটিয়ে। আমি কি ভুল জায়গায় চলে এসেছি? শালিকা, তুমি সবসময় ভুল সময়ে আসো। আমি তো দূর থেকেই দেখছিলাম, খুব রোমান্টিক দৃশ্য চলছিল। মারিয়া। কি? আমি তো কিছু বলিনি। শালিকা, তুমি এক কাজ করো, তোমার বোনকে বোঝাও, সে আমাকে খুব কষ্ট দেয়। ওহ, এত অত্যাচার! হ্যাঁ। কি করেছে আপু? আমাকে ভালোবাসে না।
মারিয়া সাথে সাথে হেসে ফেল, মেহরিনের দিকে তাকালো। দেখলে ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, এইটা তো সত্যি। তোমরা দুজন চুপ করবে? ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, আজকে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। মেহরিন চোখ সরিয়ে নিল। মারিয়া পাশ থেকে মুচকি হেসে বলল, আপু, আমি কিন্তু এইটা রেকর্ড করে রাখবো। মারিয়া মারিয়া হেসে ফেল, আর রায়ান শুধু তাকিয়ে রইল তার কমলা শাড়ি পরা বউয়ের দিকে। অডিটোরিয়ামের পাশের পথটা আবার ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে। দূরে অনুষ্ঠান চলছে, মাইকের গান, ছাত্রছাত্রীদের হাসাহাসি, কিন্তু এই দিকটা তুলনামূলক শান্ত। মারি একটু পরেই ফোনে কারোর কল আসে, সেখান থেকে সরে গেল। আপু, আমি একটু আসছি। যা। এখন সেখানে দাঁড়িয়ে আছে শুধু মেহরিন আর রায়ান। কয়েক সেকেন্ড দুজনে চুপ। রায়ান হালকা হাসলো। ও বউ, আমার বউ, কামলা সুন্দরী বউ। তুমি কি এখনো যাওনি? যাবো কেন, এত সুন্দর একটা দৃশ্য ছেড়ে। রায়ান, আচ্ছা আচ্ছা যাচ্ছি বলে সে হাসতে হাসতে হাঁটতে শুরু করলো। মেহরিনও অন্যদিকে কাজের জন্য যেতে লাগলো। কিন্তু কয়েক মিনিট পর অডিটোরিয়ামের পেছনের পথটা অনেকটা নির্জন। রায়ান ফোনটা বের করে কিছু দেখতে দেখতে হাঁটছিল। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ। রায়ান ঘুরে তাকানোর আগে কেউ পিছন থেকে জোরে ধাক্কা দিল, আর সাথে সাথে 4-5টা ছেলে তাকে ঘিরে ফেলল। একজন ছেলের হাতে লাঠি, আরেকজন এসে সরাসরি ঘুষি মারল তার পেটে। রায়ান কয়েক পা পিছিয়ে গেল। কি? এর আগে আরেকটা ঘুষি এসে পড়লো তার মুখে। রায়ান কিছু বুঝে ওঠার আগে চারিদিক থেকে আঘাত আসতে লাগলো। মাথায় জোরে বাড়ি লাগার ফলে রায়ান প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেল না। ঠিক তখনই দূর থেকে একটা পরিচিত কণ্ঠ। কি ওখানে? মেহরিন অডিটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মারামারির শব্দ শুনে দৌড়ে এগিয়ে এলো, আর সামনে যা দেখলো, কয়েকটা ছেলে মিলে রায়ানকে মারছে। মেহরিন মুহূর্তে চিৎকার করে উঠল, এই তোমরা কারা? ওকে ছেড়ে দাও। ছেলেগুলো 1 সেকেন্ডের জন্য থামলো। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আরমান। মেহরিন অবাক হয়ে তাকালো। আরমান ঠোঁট বাঁকিয়ে হাসছে। স্যার, ও আপনি? আপনি ওভাবে ওকে আঘাত করেছেন কেন? আঘাত করছি না, আপনাকে যে এত জ্বালাই তাই একটু চেষ্টা করছিলাম। আমি আপনাকে বলেছি এগুলো করবেন না। কিন্তু আরমান হঠাৎ মুখ শক্ত করে ছেলেগুলোর দিকে তাকালো। কি দাঁড়িয়ে আছো কেন, মারো। আবার চারিদিক থেকে আঘাত পড়তে লাগলো রায়ানের উপর। মেরিন ছুটে গিয়ে তাদের থামানোর চেষ্টা করলো। ছেলেকে ধাক্কা দিল, আরেকজন হাত ধরে টানলো, থামো বলছি, থামো। তোমরা কি পাগল হয়ে গেছো? কিন্তু কেউ শুনছে না। আরমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। মেরিন এবার প্রায় চিৎকার করে উঠল, ওকে ছাড়ো বলছি। এতক্ষণ চুপচাপ মার খাচ্ছিল। সে এখনো কাউকে মারেনি, মুখে রক্ত, ঠোঁট ফেটে গেছে, তবু সে শুধু মেহরিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে ধীরে বলল, একটা কথা বলবে? মেহরিন অবাক হয়ে তাকালো। এই অবস্থায় ও প্রশ্ন করতে ছাড়ছে না। এই ছেলের মাথাটা গেছে নাকি? আমি তোমার কি? আমি তোমার কি? চারপাশে এখন মারামারি চলছে, কিন্তু রায়ানের চোখ শুধু মেহরিনের দিকে। মেহরিন কয়েক সেকেন্ড থেমে রইল, তারপর হঠাৎ চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দাও বলছি, আমার স্বামীকে ছেড়ে দাও। কথাটা শুনে 1 সেকেন্ডের জন্য পুরো জায়গাটা জমে গেল। রায়ানের চোখ স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। এই কথাটার জন্য অপেক্ষা করছিলাম। পরের মুহূর্তে সে সামনে থাকা এক ছেলেকে এমন খুশি মারল যে সে সোজা মাটিতে পড়ে গেল। আরেকজন কলা ধরে টেনে এনে হাঁটু মারল পেটে। তৃতীয় জনকে লাথি মেরে সরিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশে শুধু ছেলেগুলোর চিৎকার। রায়ান যেন পুরো অন্য মানুষ হয়ে গেছে। একজনকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরল। পেছন থেকে আক্রমণ করিস। আরেকটা খুশি। আরমান কয়েকবার পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ সে মেহরিনের হাত ধরে ফেল। ছাড়ুন। আমি তোমাকে ভালোবাসি মেহরিন, আর তুমি ওই ছেলেটার জন্য আমাকে ফোন করছো। সে জোর করে তাকে নিজের দিকে টানলো। মেহরিন ছটফট করতে লাগলো। ছাড়ুন বলছি। হাতটা ছাড়ো। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা কণ্ঠ। আরমান ঘুরে তাকালো। রায়ান ধীরে ধীরে এগিয়ে আসলো। আমার বউয়ের গায়ে হাত দিয়েছো? পরের মুহূর্তে রায়ানের খুশি সোজা গিয়ে পড়ল আরমানের মুখে। আরমান মাটিতে পড়ে গেল। রায়ান তার কলার ধরে টেনে তুলল। আমার সাথে শত্রুতা করতে পারো, কিন্তু আমার স্ত্রীর দিকে চোখ তুললে আমি তাকে জানে মেরে দিব। অডিটোরিয়ামের পেছনের নির্জন পথটা মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে হয়ে গেছে। মাটিতে কয়েকজন ছেলে পড়ে কাতরাচ্ছে। রায়ানের চোখ লাল হয়ে উঠেছে, তার ঠোঁট ফাটা, মুখে রক্ত, তবু তার দৃষ্টি ভয়ঙ্কর শান্ত। রায়ান আরমানের কলার চেপে ধরে আছে। আমার বউয়ের থেকে দূরে থাকবি। ফার্দার যদি আশেপাশে দেখি তোর মিডিল স্টাম্প উড়িয়ে দিব, শুয়োরের বাচ্চা। বলে সে আরমানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসার শব্দ।
রায়ান। ভাই থাম। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে হাজির হলো রিদওয়ান, মারিয়া, নাবিল, আরহাম, তানভীর আর আরও কয়েকজন। সবাই সামনে দেখে একদম থমকে গেল। মারিয়া দৌড়ে এসে মেহরিনের পাশে দাঁড়ালো। আপু কি হয়েছে এখানে? রিদওয়ান আর নাবিল দ্রুত এগিয়ে গিয়ে রায়ানকে ধরল। রায়ান ভাই থাম, আর মারিস না। ছাড় ওকে। বুক ওঠানামা করছে। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে আরমানের গলা ছেড়ে দিল। ঠিক তখনই আরেকটা কড়া গলা ভেসে এলো। এখানে কি হচ্ছে? সবাই একসাথে ঘুরে তাকালো। কলেজের প্রিন্সিপাল স্যার কয়েকজন শিক্ষক নিয়ে সেখানে এসে দাঁড়িয়েছেন। চারপাশে একদম নীরবতা। প্রিন্সিপাল কড়া চোখে সবার দিকে তাকালেন। এটা কি কলেজ না মারামারির মাঠ? মাটিতে পড়ে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে তিনি রাগে গম্ভীর হয়ে গেলেন। তার চোখ গিয়ে থামলো আরমানের উপর। আরমান, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। চারপাশে চাপা ফিসফাস শুরু হয়ে গেল। এই সময় মেহরিনের চোখ হঠাৎ রায়ানের দিকে গেল। রায়ান দাঁড়িয়ে আছে কিন্তু শরীরটা একটু দুলে উঠছে, তার কপালও কেটে গেছে। মেহরিন দ্রুত তার কাছে এগিয়ে গেল। তোমার অনেক লেগেছে, দাঁড়িয়েছো কেন? কোথায় বউ? কথাটা শুনে আশেপাশে সবাই চুপ হয়ে গেল। প্রিন্সিপাল সহ ভার্সিটির অন্যান্য স্টুডেন্টরা, শিক্ষকরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। চুপচাপ চলো। কথাটা শুনে চারপাশে যেন আরেকবার বিস্ফোরণ ঘটল। একজন ছাত্র ফিসফিস করে বলল, কি বলো? সকালে চোখ প্রায় গোল হয়ে গেল, কিন্তু মেহরিন কারোর দিকে তাকালো না। সে রায়ানের হাত ধরে ফেলল। চলো, এক্ষুনি রেস্ট নিতে হবে। রায়ান একটু মুচকি হাসলো, তারপর আর কিছু না বলে তার সাথে হাঁটতে শুরু করলো। চারপাশে সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মানে ভাই সত্যিই বিয়ে করে ফেলেছে? জি স্যার, মেহরিন ম্যাম রায়ানের ওয়াইফ। আর এদিকে মেহরিন রায়ানকে ধরে ধরে ধীরে ধীরে কলেজের গেটের দিকে নিয়ে যাচ্ছে। রায়ানের শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে। এত মার খাওয়ার কি দরকার ছিল? দরকার ছিল। কেন? কারণ আজ তুমি সবার সামনে বলেছো আমি তোমার স্বামী। মেহরিন কিছু বলল না, শুধু চোখ ঘুরিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তার কানের পাশটা লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ পর তারা মেহরিনের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। মেহরিন দরজা খুলতে খুলতে বলল, ভেতরে আসো, এখানে রেস্ট নাও। রায়ান ধীরে ভেতরে ঢুকলো। ঘরটা শান্ত, ছোট্ট কিন্তু পরিপাটি। ওই দিন ভিতরে ঠিকমতো দেখা হয়নি। মেহরিন সোফার দিকে ইশারা করলো, ওখানে বসো। রায়ান বসতেই হালকা কুকিয়ে উঠল। মেহরিন ভুরু কুচকে তাকালো। এই অবস্থায় হাসছো? কারণ আজ একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, তুমি আমাকে লুকিয়ে রাখতে পারবে না। মেহরিন কিছু বলল না, শুধু ফার্স্ট এইড বক্সটা নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। আর রায়ান শান্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল। চুপ করে বসো, আগে ওষুধ লাগাতে দাও। মেহরিন সাবধানে রায়ানের কপালে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর ঠোঁটের কোণার লাগানো রক্তটাও পরিষ্কার করলো। রায়ান একদম চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে একটু ছড়ছে না মেহরিনের মুখ থেকে। এভাবে তাকিয়ে আছো কেন? ডাক্তার ম্যাম খুব যত্ন নিয়ে চিকিৎসা করছেন, রোগী তাকাবে না তো কি করবে? চুপ করে বসো। ঠিক তখনই দরজায় হালকা নখ শোনা গেল। মেহরিন দরজার দিকে তাকালো। রায়ান সেদিকে তাকিয়ে বলল, মনে হয় দেখো শালিকা এসেছে, কাবাব মেয়ে হাড্ডি হতে চলে এসেছে। মেহরিন বিরক্ত হয়ে রায়ানের দিকে তাকালো, তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আপু। মেহরিন দরজা খুলতে মারিয়া ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে সরাসরি রায়ানের দিকে তাকালো। জিজু, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছি শালিকা, বউয়ের হাতের আদর যত্ন পাচ্ছি, এমনি ঠিক হয়ে যাব। আর তোমার দুলাভাই তো সুপারম্যান, কিছু হয় না। দুজনে কথা শুনে মেহরিন এমন একটা চোখ রাঙালো যে দুজনেই এক সেকেন্ডে চুপ। দুজনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কোন রুমে বউ? এখানে তো 2টা রুম, আমি কোন রুমে থাকবো? আমার জামা কাপড় কই? কিছুই তো নাই। রুমে যাও, ওয়াশরুমে ঢোকো, আমি তোমার জামা কাপড়ের ব্যবস্থা করছি। আব্বুর লুঙ্গি আছে আমার কাছে, সেখান থেকে একটা দেবো। রায়ান যেন শখ খেলো, ও কোনোদিন লুঙ্গি পরেনি, আর এখন লুঙ্গি পরবে মানেটা কি বলে? বউ এসব মাথা গেছে নাকি? এই আমি লুঙ্গি পরবো? মারিয়া মুখ চেপে হাসছে। মেহরিন নিজেও মুচকি মুচকি হেসে রায়ানের দিকে তাকালো। হ্যাঁ, না হলে ওই রক্ত মাখা জামা পরে বসে থাকো। রায়ান একটু মুখ বাঁকিয়ে অবশেষে রুমের দিকে হাঁটলো। মারিয়া এবার আর না হেসে থাকতে পারলো না। মেহরিনও হেসে দিল, তারপর কিচেনের দিকে এগিয়ে গেল। বউ, এই অপমান আমি মনে রাখলাম। কিছুক্ষণ পর রায়ান ফ্রেশ হয়ে বের হলো, সত্যি লুঙ্গি পরে। মেহরিন তখন টেবিলে খাবার সাজাচ্ছে। মারিয়া তাকে দেখে আবার হাসতে লাগলো। এই শালিকা, বেশি হাসিস না। এসো, আগে খেয়ে নাও। চুপচাপ বসে পড়ল। আজকে আশ্চর্যভাবে কোনো দুষ্টামি করছে না। মেহরিন নিজে তার প্লেটে খাবার তুলে দিল। রায়ান তাকিয়ে রইল।
বউ, তুমি আমাকে খাওয়াচ্ছ? হাত ঠিক মতো তুলতে পারছো না তাই। খাওয়া শেষ হতে হতে রাত হয়ে গেল। মারিয়া তখন নিজের রুমে চলে গেছে। মেরিন থালা বাসন গুছিয়ে এসে বলল, করো, আমি রুমে গিয়ে ঘুমাচ্ছি। রায়ান হঠাৎ তার হাত ধরে ফেল। মেহেরিন থমকে গেল। রায়ান ধীরে ধীরে তার হাতটা নিজের বুকের উপর রেখে দিল। এখনো দূরত্ব রাখতে চাও বউ? মেহরিন কিছু বলল না। রায়ানের দিকে গভীরভাবে তাকালো। দেখতে অসম্ভব মায়াবী লাগছে রায়ানকে। মেহরিন গভীরভাবে দৃষ্টি দিল নিজের স্বামীকে। আমি কি এত খারাপ স্বামী যে আমাকে একদম নিজের করে মানা যায় না? মেরিনের মাথা ধীরে ধীরে নিচু হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। বিয়েটা যখন হয়ে গেছে, রায়ান খারাপ ছেলে না। এই কয়দিনে ওকে বেশ চিনে ফেলেছে। বেকার নিজের স্বামীর সাথে নিজের দূরত্ব করে লাভ কি? মেরিন চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু হাতটা সরালো না। রায়ান মৃদু হেসে সেটা দেখে। চুপ থাকা মানে কিন্তু সম্মতি, জানো তো? রায়ানের কপালে আলতো চুম খাওয়ার পর মুহূর্তটা যেন থেমে গেল। মেরিন চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধুকপুক করছে। এতদিন ধরে নিজের ভেতরে একটা দেওয়াল তুলে রেখেছিল সে, কিন্তু সেই দেওয়ালটা আজ ধীরে ধীরে ভেঙে পড়েছে। এইভাবে চুপ করে থাকলে কিন্তু আমি সাহস পেয়ে যাব বউ। খুব বেশি কথা বলো। আমি কথা বলি, তুমি তো একদমই বলো না, তাই আমাকে দুইজনেরটা বলতেই হয়। মেরিন এবার মুখ তুলে তার দিকে তাকালো। চোখে সেই আগের মতো কঠিন রাগ নেই, বরং একটা নরম ভাব। তোমার কপালটা আবার ব্যথা করছে না তো? এই তো আবার ডাক্তার ম্যাম চালু হয়ে গেলেন। মজা করবে না। রায়ান এবার তার হাতটা একটু শক্ত করে ধরল। মেহরিনকে নিজের কাছে টেনে নিল, একদম বুকের সাথে মিশিয়ে নিল। মেহরিনও দু হাত দিয়ে রায়ানের বাহু আঁকড়ে ধরল। মজা করছি না, তোমাকে একটু নিজের করে পেতে চাই। কথাটা শুনে মেহরিন আর কিছু বলল না, কিন্তু তার চোখের কোণে যেন একটুখানি নরম হাসি ফুটে উঠল। ঘরের বাতিটা তখন হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাইরের রাত অনেক গভীর। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। বউ, একটা কথা জিজ্ঞেস করব? কি? তুমি কি আমাকে সত্যি সত্যি একটা সুযোগ দিতে পারো? আমি জানি আমাদের বিয়েটা খুব স্বাভাবিকভাবে হয়নি, তুমি হয়তো আমাকে পছন্দ করে বিয়ে করনি, কিন্তু আমি সত্যিই চাই তুমি আমাকে চিনতে পারো। কথাগুলো বলার সময় রায়ানের কণ্ঠে কোনো দুষ্টামি নেই, বরং এক ধরনের আন্তরিকতা। মেহরিন একটু চুপ করে থাকলো। আমি আপনাকে বুঝতে পারছি না। মানে? এক সময় মনে হয় তুমি খুব অন্যরকম, আবার কখনো কখনো মনে হয় খুব ভালো মানুষ। আমি দুইটাই। তুমি সত্যিই অদ্ভুত। অদ্ভুত না, শুধু একটু বেশি ভালোবাসি। কাকে? তোমাকে। কথাটা শুনে মেহরিনের বুকটা আবার কেঁপে উঠল। এত সহজভাবে তাকে কেউ আগে কখনো ভালোবাসার কথা বলেনি। সে ধীরে ধীরে হাতটা সরাতে গেল, কিন্তু রায়ান চাইল না। রায়ান এখনো পালাবে? না। মানে? আমি চেষ্টা করব। কি চেষ্টা? এই সম্পর্কটা কিভাবে শুরু করার। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ এমনভাবে হাসলো যেন পৃথিবীর সব থেকে বড় সুখ সে পেয়ে গেছে। এইটা কিন্তু প্রমিস? তাহলে একটা কাজ করো। কি? আজ আমাকে দূরে সরিয়ে দিও না, একদম তোমার নিজের করে নাও, তোমার সাথে মিলে যেতে চাই। মেরিন একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে বিছানার পাশে এসে বসে পড়ল। সেই ছোট্ট কাজটাই যেন অনেক বড় একটা দূরত্ব কমিয়ে দিল। ও ম্যাডাম তো আজ সাহসী হয়ে গেছে। আবার শুরু করলে? না না, চুপ। যখন দুজনেই চুপ করে বসে রইল, অদ্ভুত এক শান্তি ঘরটার ভেতর ছড়িয়ে পড়ল। রায়ান নিজের উত্তেজনা সামলাতে পারছে না। সে মেহরিনের দিকে তাকালো, আবার এক ঝটকে মেহরিনকে নিজের কাছে টেনে ফেলল এবং ওর আদর্শা হয়ে সে চোখের নেশা আর উন্মাদনা প্রকাশ করলো। মেহরিন কিছুটা হেলাফেলা করে তাকালো, কিন্তু রায়ানের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি হতে যাচ্ছে। রায়ান গা ভরে ফিসফিস করে বলল, প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করিস না বউ, আমার হরমোন আর আমাকে শান্ত হতে দিচ্ছে না। বলে মেহরিনের অধরে তার অধর মিলিয়ে দিল। উন্মাদের মতো করে তার হালাল বইয়ের অধর নিজের আয়ত্তে নিচ্ছে। মেহরিন রায়ানের উন্মাদনাকে সামলাতে না পেরে নিজের হাত দিয়ে পিঠ আঁকড়ে ধরল। রায়ান এবার মেহরিনের অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে ভিজিয়ে দিতে থাকলো। মাঝে মাঝে ছোট ছোট কামড়ও বসিয়ে দিচ্ছে। মেহরিন তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শগুলো সামলে নিচ্ছে, যদিও বা অনেক বেগ পেতে হচ্ছে। কিছু সময় পর রায়ান মেহরিনের গলা থেকে মুখ তুলে আবার মেহরিনের অধরে নিজের অধর মিলিয়ে দিল। এবার শুধু অধরের আক্রমণ করে থেমে নেই, নিজের শক্ত হাত গলিয়ে দিল মেহরিনের জামা ভেদ করে।
পুরো শরীর জুড়ে ওর হাত পিছন করতে শুরু করলো। তারপর ধীরে ধীরে হাত আরো উপরে নিয়ে গেল। মেহরিনের নারী সত্তাকে স্পর্শ করে চাপ প্রয়োগ করতে মেহরিন মৃদু গুংড়িয়ে উঠল। রায়ান এবার মেহরিনের জামার ভিতর থেকে হাত বাইর করে মেহরিনের হালকা উঁচু করে জামার চেন নিচে নামিয়ে দিল। মেহরিন আটকে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের হাত রায়ানের হাতের উপর দিয়ে বাধা দিতে গেল। রায়ান মেহরিনের দিকে একবার তাকিয়ে ওর জামাটা টান দিয়ে খুলে টান মারল। মেহরিন লজ্জায় মাথা নিচু করে রায়ানের বুকে মাথা গুজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইল। ডিম লাইটের আলোয় সেটা বুঝতে পেরে রায়ানের ঠোঁটে কোণে মৃদু হাসির রেখা দেখা দিল। রায়ান তার পিচ্ছি ম্যাডামকে ওই বাহু ধরে নিজের বুকের সাথে ছাড়িয়ে নিয়ে শুয়ে দিল বালিশের ওপর। আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। মেহরিন আর বাধা দিল না তার স্বামীকে। জীবনে প্রথমবার তার হালাল নারীর প্রকৃত স্পর্শে এলো। সেই মুহূর্তে যেন সব হিসেব, 3 তারিখ, দায়িত্ব সব ভুলে গেল সে। শুধু এক অজানা নেশা, এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেলল। মেরিনের শরীরে উষ্ণতা আর বুকের ভেতর ঢেউ তুলে দিল। রায়ানের চোখে তখন একরাশ ঝড়, ভালোবাসা, চাও আর দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ। সে যেন নিজের সমস্ত হুঁশ হারিয়ে বসল। চারপাশ থমকে গেল। শুধু রয়ে গেল দুজনের নিঃশ্বাসের আওয়াজ, বুকের ভেতর ঢাকের মতো বাজতে থাকা হৃদস্পন্দন। মেরিন হাঁসফাঁস করতে লাগলো। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তবু রায়ানের হুঁশ নেই, যেন অচল। সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে এক চুলো সরত নারাজ। তার ভেতর জমে থাকা বছরের পর বছর দমিয়ে রাখা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল। ধীরে ধীরে ভরে উঠল দুজনের নিঃশ্বাসে, একে অপরের শরীর থেকে ভেসে আসা তাপে। ঘরের নীরবতাকে ভেঙে দুজনের আবেগ মাখা শ্বাসরোধী পরিবেশ ছড়িয়ে পড়ল চারপাশে। যেন প্রতিটি দেওয়াল, প্রতিটি আসবাবপত্র, বাতাস সবাই তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো। সে ঘরে তখন শুধু রায়ান আর মেহরিন, 2 নরনারী, যাদের স্পর্শে ভালোবাসা, কামনা আর হালাল সম্পর্কের পবিত্র বন্ধন মিলেমিশে এক অমোঘ পরিবেশ সৃষ্টি করল। দীর্ঘ সময়ের উন্মাদনা অবশেষে রায়ান ক্লান্ত শরীর নিয়ে মেহরিনের কাছ থেকে একটু সরে এলো। তবে দূরে নয়, সে হাত বাড়িয়ে মেহরিনকে টেনে নিজে বুকের সাথে মিশিয়ে নিল। মেহরিনের বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে। সমস্ত শরীর আর ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত। মেহরিন কাপা হাতে রায়ানের বুকে হাত রাখলো। রায়ান তার আঙ্গুলগুলো আলতো করে চুলের ভেতর ঢুকিয়ে দিল। মেহরিনের দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। রায়ান অবশেষে নরম ওষ্ঠে প্রশ্ন করল, খারাপ লাগছে? রায়ান কথাটা শেষ হওয়ার আগে হঠাৎ মেহরিন শব্দ করে কেঁদে ফেল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত। প্রতিটি শ্বাস যেন তাকে ভেঙে টুকরো করে দিচ্ছে। বুকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে রায়ানের বুকটা হাহাকার করে উঠল। সে মেহরিনের অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকল। সরি, ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না করো না। তারপর ধীরে ধীরে রায়ান উঠে বসলো। পাশে রাখা লুঙ্গি ঠিক করলো, চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গোছালো। চোখ ফিরিয়ে আবার তাকালো মেহরিনের দিকে। দেখলো ছোট্ট বউটা চাদরে গলা অব্দি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ানের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল, নিজের বাহুতে নিয়ে কোলে তুলল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতে ঠান্ডা পানির ছোঁয়ায় মেহরিনের শরীর ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুলও নড়তে পারল না, বরং শক্ত করে আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথার দুর্বলতায় শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আজ থেকে নিজের স্বামী নামক হালাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে। রায়ান খুব যত্ন করে মেহরিনকে গোসল করিয়ে দিল। তারপর ঘরে ফিরে গিয়ে আলমারি থেকে মেহরিনের একটা টি শার্ট বের করলো। বিছানায় পড়ে থাকা চাদর আর জামা কাপড় তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। ওয়াশরুমে দাঁড়ানো মেহরিনের গায়ে আলতো করে নিজের টি শার্ট জড়িয়ে দিল। তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে দিল। আলমারি থেকে আর একখানা চাদর নিয়ে এসে মেহরিনের গায়ে টেনে দিল। রায়ান তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে। শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে দিল। ঘুমিয়ে পড়ো, আমি আসছি। চলে আসতে চাইলে মেহরিন ওর হাত আঁকড়ে ধরল। রায়ান মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে এখনই আসছি, তুমি ততক্ষণ ঘুমাও। তারপর সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত কাপড় চোপড় ভালো করে ধুয়ে নিল। নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে সে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিল। সব কাজ শেষ করে রায়ান আবার বিছানায় গেল। দেখলো মেহরিন ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে।
তার মুখটা শান্ত, যেন গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। রায়ান ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল, মেরিনকে নিজের কাছে টেনে নিল, মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না।